যারা জ্বালাইছিলাম তুমি তো একসঙ্গে ও আচ্ছা আচ্ছা। আমি বন্ধ করে রেখে গেছি। দিয়ে দাও। তুমি থাক, অসুবিধা নেই। কি? থাক, খাবারগুলো। হ্যাঁ থাক সমস্যা নেই। হ্যাঁ। আর ওই কি বলে ওই গ্লাসটা হলে ভালো হতো, তিন গ্লাস হলেও সমস্যা নেই। এ কি নড়তেছে দেখো। ও ঠিক আছে, দিছো। ভালো করে যাও, যদি সরে যায় পরিষ্কার করে আবার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে। তো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। তো লাস্ট ক্লাসে আমরা আসলে বেশিক্ষণ পড়তে পারিনি, আমাদের নেটে খুব ঝামেলা ছিল। আর ইদানিং ফেসবুকে আসলে অনেক বেশি প্রবলেমের কারণে মানে নেটেও সমস্যা হয়, ইদানিং নেটেও অনেক বেশি সমস্যা ফেসবুকের ফাংশনাল প্রবলেমের পাশাপাশি। তো যাই হোক, তাহলে আমরা আজকে ক্লাসে শুরু করি। আশা করি আজকে নেটে সমস্যা করবে না। সব রকম প্রিপারেশন নিয়ে আমরা আজকে ক্লাস নিতে আসছি। আচ্ছা, তো একটু বলে দাও যে ঠিক মতন আমার লাইভ ক্লাসে দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, এবং আমার লাইভের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে একটু তোমরা সেন্ড করে দাও। তাহলে সেখান থেকে সরাসরি তোমরা সবাই মেসেঞ্জার গ্রুপ থেকে সবাই আমরা লাইভ ক্লাসে কানেক্টেড হতে পারবো। তো আজকে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব, খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ প্রবলেম আমরা আজকে সলভ করব। এবং সেই ম্যাথ প্রবলেম সলভ করতে গিয়ে যে কনসেপ্টগুলো আমাদের দরকার হয় বা যে থিওরিগুলো আমাদের দরকার হয় সেই থিওরিগুলো আমরা এখানে পাশাপাশি পড়ে ফেলবো। তো এটা আমাকে কমেন্ট করে জানাই দাও যে আমার আসলে সব কিছু ঠিক আছে কিনা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের কি বলে তোমাদের হচ্ছে দাঁড়াও, তোমাদের আজকে লাইভ নাম্বার কত? আজকে মেবি লাইভ নাম্বার 5 খুব সম্ভবত। তো আজকে লাইভ নাম্বার কত সেটাও একটু বলে দিও কাইন্ডলি। হ্যাঁ, লাইভ নাম্বার 4 বা 5 যে কোনো একটা হবে, তো একটু বলে দিও, আমি তাহলে দেখি। আচ্ছা, ওকে, তো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে একটা ম্যাথ করতে গেছিলাম, সেই ম্যাথ করতে গিয়ে আমরা আটকে গেছিলাম, আমাদের নেট প্রবলেমের কারণে আসলে ম্যাথটা সলভ করতে পারি নাই। ওইখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, তো ফ্রেমিং সব ঠিক আছে না? তাহলে আমরা শুরু করি তাহলে। তোমার লাইভে তো কম স্টুডেন্ট থাকো কেন, বুঝলাম না। আচ্ছা, তো লিখি আমরা শুরু করি। যেই ম্যাপ প্রবলেমটা করাচ্ছিলাম ওটাই আমরা লিখে আগে। দেখো, 4 কেজি ভরের, 4 কেজি ভরের, আশা করি তোমাদের খাতা লেখা আছে, 4 কেজি ভরের একটি বস্তুকে 15 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। ওকে, বস্তুটি ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। বস্তুটি ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। তারপর লিখবা বাতাসের বাধাদানকারী ঘর্ষণ বলের মান কত হবে? বাধাদানকারী ঘর্ষণ বলের মান কত হবে? তো এই ম্যাথটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে করছিলাম, বা লাস্ট ক্লাসে এই ম্যাথটা করতে গিয়ে আমাদের আটকে গেছিল। এই ম্যাথটা থেকে আমরা আজকে শুরু করব। তো লেখো,
আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, যে 4 কেজি ভরের একটি বস্তুকে 15 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। বস্তুটি ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে বাতাসের বাধাদানকারী ঘর্ষণজনিত বলের মানটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো এই ম্যাথটা আমরা 3টা মেথডে সলভ করব। মেথড নাম্বার 1, মেথড নাম্বার 2 আর মেথড নাম্বার 3। তো 3টা ডিফারেন্ট মেথডে সলভ করব এবং এই 3টা ডিফারেন্ট মেথডেই আমরা আসলে মেথড আমাদের জানা লাগবে, 3টা মেথডই আমাদের জানা লাগবে। তো দেখো এর মধ্যে মেথড নাম্বার 1 খেয়াল করবা, মেথড নাম্বার 1, সেই মেথড নাম্বার 1 লিখবা নিউটনীয় বলবিদ্যা মেথড। নাম আছে 3টা মেথডের, আবার 3টা ডিফারেন্ট নামও আছে। তো মেথড নাম্বার 1 এ লিখবা নিউটনীয় বলবিদ্যা মেথড, নিউটনীয় বলবিদ্যা মেথড, নিউটনীয় বলবিদ্যা মেথড। আচ্ছা, তো এই মেথড নাম্বার 1 আমরা এখন পড়ব। তো মেথড নাম্বার 1 পড়ার আগে আমরা একটা ছোট্ট কিছু ব্যাপার আমরা একটু জেনে নিব। নিউটনের বলবিদ্যা মেথড, এই মেথডটা পড়ার আগে আমরা ছোট্ট কিছু ব্যাপার জেনে নিব। তো একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে আমাদের নর্মালি আমরা যদি এই চিত্রটা একটু আঁকি, বই যদি আমরা আঁকি, খেয়াল করবা। তো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের মাটি, আমরা মাটি। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই মাঝখানে কোনো বাতাসের বাধাদানকারী বল নাই, কোনো প্রকার মাঝখানে কোনো বাতাসের বাধাদানকারী বল নাই। আচ্ছা, তাহলে যে মাটি, তাহলে মাটির 15 মিটার উচ্চতা হতে এখানে একটা বস্তু আছে, এই যে স্মল এম ভরের একটা বস্তু আছে মাটির 15 মিটার উচ্চতায়। তাহলে মাটি থেকে 15 মিটার উচ্চতায় স্মল এম ভরের একটা বস্তু আছে 15 মিটার উচ্চতায়। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো আমি ধরলাম যে এই বস্তুটাকে আমরা স্থির অবস্থা হতে মুক্তভাবে ছাড়বো। যদি কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকে, আমরা ধরবো যে আমরা এই বস্তুটাকে 15 মিটার উচ্চতা হতে স্থির অবস্থা থেকে ছাড়ছি। তাহলে এই মুহূর্তে বস্তুর বেগ বা ভেলোসিটি কত বলতো? 0। বস্তুর বেগ বা ভেলোসিটি 0, ইউ ইকুয়াল টু 0। তাহলে 15 মিটার, এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আম্মু সুমা আপু ফোন দিচ্ছে, তো ফোন ব্যাক করো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা বস্তুকে আমরা স্থির অবস্থা হতে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে বলতেছি যে একেবারে ফ্রিলি, মানে মুক্তভাবে সে পড়বে, মুক্তভাবে, মানে মাঝখানে কোনো বাতাসের বাধা নাই, কোনো প্রকার ঝামেলা নাই, মাঝখানে কোনো প্রকার গ্যাঞ্জাম নাই, মাঝখানে কোনো বাতাসের বাধা নাই, কোনো ঘর্ষণজনিত বাধা নেই, মাঝখানে কোনো গ্যাঞ্জাম নাই। যদি মাঝখানে কোনো গ্যাঞ্জাম না থাকে, তাহলে একটা বস্তু একেবারে মুক্তভাবে ভূমিতে আঘাত করবে, মুক্তভাবে। যদি একটা বস্তু মুক্তভাবে ভূমিতে আঘাত করে, তাহলে সে কত ত্বরণের নিচের দিকে পড়বে বলতো? কত ত্বরণে বলতো? জি ত্বরণে বা অভিকর্ষ ত্বরণের প্রভাবে সে নিচের দিকে পড়বে। তো যদি একটা বস্তুকে আমরা নির্দিষ্ট উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দিই, মানে ফেলে দিই, এবং সেই বস্তু যদি মুক্তভাবে নিচের দিকে পতিত হয়, তাহলে সে জি ত্বরণে নিচের দিকে পতিত হবে, জি অভিকর্ষ ত্বরণে সে নিচের দিকে পতিত হবে। আচ্ছা, তাহলে আমরা এখন বের করতে চাই যে যদি একটা বস্তুকে আমরা নির্দিষ্ট উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দিই এবং যদি সে অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়ে, তাহলে মাটিতে সে অ্যাকচুয়ালি কত বেগে আঘাত করে, এটা ধরে আমি বের করতে চাই। এই ভি এর মানটা আমরা বের করতে চাই, যে মাটিতে সে আসলে কত বেগে আঘাত করে। তাহলে আমরা নর্মালি জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি বলতো? ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি মানে কি? জি মানে হচ্ছে যে ত্বরণে সে নিচের দিকে পড়তেছে সেই ত্বরণটা জি, আর এইচ মানে হচ্ছে উচ্চতা, এই এইচ মানে হচ্ছে সরণ বা উচ্চতা। সেই উচ্চতা কত? এখান থেকে এই অবধি, অর্থাৎ নিচের দিকে উলম্ব সরণ বা হচ্ছে এইচ আমরা বলতে পারি 15 মিটার। তাহলে এখান থেকে আমরা বের করি যে মাটিতে কত বেগে আঘাত করবে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ তো 0, তাহলে ইউ 0 হলে 2gh। তাহলে এখান থেকে আমরা ভিটা বের করতে পারবো। তা আমাকে একটু কমেন্টে জানাও তো ভি ইজ ইকুয়াল টু কত আসবে? √2gh, যেখানে জি এর ভ্যালু 9.8 বসাবা আর এইচ এর ভ্যালু তুমি 15 মিটার বসাবা। তো আমাকে একটু বের করে বলবা যে এখান থেকে ভি এর মানটা কত আসে, এটা আমাকে কমেন্টে জানাবা। মানে এখান থেকে ভি এর মানটা কত আসে এটা আমাকে কমেন্টে জানাবা। অ্যাকচুয়ালি এটা কি বের হয়েছে? অ্যাকচুয়ালি এটা বের হয়েছে তোমার অ্যাকচুয়ালি আমার এখান থেকে বের হয়েছে যে একটা বস্তুকে আমরা যদি নির্দিষ্ট উচ্চতা হতে, অর্থাৎ 15 মিটার উচ্চতা হতে যদি আমি মুক্তভাবে ছেড়ে দিই এবং সেই বস্তু যদি মুক্তভাবে পড়ে, তাহলে মাটিতে সে কত বেগে আঘাত করবে সেই বেগের মানটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, 17.14 মিটার পার সেকেন্ড। তাহলে 17.14 মিটার পার সেকেন্ড এত বেগে সে মাটিতে আঘাত করবে, মানে করতো। কিন্তু কোশ্চেন আমার বলা আছে অন্য কথা। কোশ্চেন আমাকে বলছে যে আমার বস্তুটা ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। মানে কোশ্চেনে বলছে ভূমিতে আসলে ভি 17.14 মিটার পার সেকেন্ড না, আসলে বস্তুটা ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। মানে খেয়াল করবা এর চেয়ে অনেক কম বেগে আঘাত করছে না? তাহলে খেয়াল করবা, তাহলে বাস্তবে বস্তুটা হচ্ছে এর চেয়ে কম বেগে আঘাত করছে। তাহলে অবশ্যই বস্তুটা আসলে জি ত্বরণের নিচের দিকে পড়ে নাই।
এবং অবশ্যই এর মধ্যে বাধাদানকারী বল আছে, অবশ্যই পথের মাঝে এখান থেকে এখানে যে পড়তেছে বস্তুটা, পথের মাঝে অবশ্যই বাধাদানকারী বল আছে, এবং সেই বাধাদানকারী বলের দরুন, বাধাদানকারী বলের কারণে আসলে বস্তু তোমার 17.14 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে নেই, এর চেয়ে অনেক কম বেগে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে প্র্যাকটিক্যালি সে আসলে মাটিতে আঘাত করছে। তাহলে সে যেহেতু 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, সে যেহেতু 17.14 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে নাই, মানে সে প্র্যাকটিক্যালি 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে মাটিতে, তাহলে সে অবশ্যই জি ত্বরণে নিচের দিকে পড়ে নাই। তাহলে সে যেই ত্বরণে নিচের দিকে পড়ছে সেই ত্বরণটা আসলে জি না, অন্য কোনো কিছু হবে। সেই প্র্যাকটিক্যাল ত্বরণটা বা সেই প্র্যাকটিক্যালি সে আসলে এ ত্বরণে নিচের দিকে পড়ছে, এ ত্বরণে, জি মুক্তভাবে জি ত্বরণে সে নিচের দিকে পড়ে নাই। সে একটা কমন ত্বরণে বা একটা কার্যকরী ত্বরণে হচ্ছে সে নিচের দিকে পড়তেছে, কার্যকরী ত্বরণ বা অ্যাকচুয়াল ত্বরণ বা সত্যি সত্যি ত্বরণ, প্র্যাকটিক্যাল ত্বরণ। সে প্র্যাকটিক্যাল ত্বরণে সে নিচের দিকে পড়তেছে, সেই প্র্যাকটিক্যাল ত্বরণটা হচ্ছে আমার এ ত্বরণ। তাহলে অবশ্যই সে এই বেগে সে নিচের দিকে আঘাত করেনি, এটা জাস্ট আমি বোঝানোর জন্য আমি আঁকলাম এটা বা লিখলাম। তাহলে এখন আমরা বের করবো যে প্র্যাকটিক্যালি সে কত ত্বরণে নিচের দিকে পড়তেছে, কত ত্বরণে সে নিচের দিকে পড়তেছে। তাহলে আমরা বের করতে পারবো কিভাবে, সেম ফর্মুলা। তাহলে খেয়াল করবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, আগে যেমন লিখছিলাম 2gh, এখন আমরা জি লিখবো না, কারণ সে যদি জি ত্বরণে পড়তো তাহলে সে এত বেগে আঘাত করতো। সে জি ত্বরণে পড়ে নাই বিধায় সে এত বেগে মাটিতে আঘাত করেনি, সে এ ত্বরণে পড়ছে, তাহলে 2ah লেখা যায়। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা বের করবো, ইউ তো আমাদের 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ah লেখা যায়, 2ah। এখান থেকে দেখবা এ এর ভ্যালু আসবে হচ্ছে ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে শেষ বেগের স্কোয়ার, 10 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এইচ, 2 ইন্টু 15, দেখবা এটার মান আসবে 3.33। তাহলে এর মান দেখবা আসবে হচ্ছে 3.33। তাহলে এর মান হচ্ছে প্র্যাকটিক্যালি এই বস্তুটা কত ত্বরণের নিচের দিকে পড়তেছে, তো এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে প্র্যাকটিক্যালি একটা বস্তু, স্মল এম ভরের বস্তুটা কত ত্বরণের নিচের দিকে পড়তেছে সেই প্র্যাকটিক্যাল ত্বরণটা আমরা বের করে ফেললাম, এ ইজ ইকুয়াল টু 3.33 মিটার পার সেকেন্ড, এমন কিছু আসবে। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে আচ্ছা, তাহলে এবার দেখবা, এবার সেটা হচ্ছে যে আমরা এ বের করে ফেললাম, এ বের করে ফেললাম, লিখে ফেলছো, হ্যাঁ লিখে ফেলে সমস্যা কি, লিখে ফেলে এমনি কাটবা, তাহলে তুমি বুঝবা আমি তো ইচ্ছা করে এটা লিখছি, ইচ্ছা করে এটা লিখে ফেলে এভাবে কাটবা আমার মতন করে, সমস্যা কি। আচ্ছা, তাহলে এবার দেখবা, এবার এটা আমি বুঝালাম যে আসলে সে যদি জি ত্বরণে পড়তো তাহলে সে মাটিতে এত বেগে আঘাত করতো, সে অবশ্যই জি ত্বরণে পড়ে নেই, সে অন্য কোনো ত্বরণে পড়ছে, এ ত্বরণে পড়ছে, প্র্যাকটিক্যাল ত্বরণ হচ্ছে এ। তো এ ত্বরণে পড়লে তখন সে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে, এবং সেই এ ত্বরণটা আমরা বের করে ফেললাম। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে আমার এই বস্তুটা, যে স্মল এম ভরের বস্তুটা যখন সে নিচের দিকে পড়বে, স্মল এম ভরের বস্তুটা যখন সে একটা নির্দিষ্ট উচ্চতা হতে নিচের দিকে পড়বে, তখন তার উপর আসলে কোন কোন ফোর্স কাজ করে সেটা আমরা দেখতে চাই, তাহলে খেয়াল করবা, আমি ধরলাম যে স্মল এম ভরের বস্তুটা নিচের দিকে পড়তে 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 পথের মাঝে কোনো এক মুহূর্তে সে এই জায়গায় থাকবে, এই হচ্ছে আমার স্মল এম ভরের বস্তুটা। স্মল এম ভরের বস্তুটা নিচের দিকে পড়তে 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 পথের মাঝে কোনো এক মুহূর্তে সে মাঝখানের কোনো একটা পয়েন্টে বিরাজ করবে। এখন এই স্মল এম ভরের বস্তুর উপরে কি কি ফোর্স কাজ করতেছে এটা একটু আমরা দেখতে চাই, স্মল এম ভরের বস্তুর উপরে কি কি ফোর্স কাজ করবে এটা একটু আমরা দেখতে চাই। অবশ্যই আমরা এইটুকু শিওর যে স্মল এম ভরের বস্তু, পাশে একটু আঁকি, এই যে স্মল এম ভরের বস্তুটা, স্মল এম ভরের বস্তু, স্মল এম ভরের বস্তুর উপরে অবশ্যই এমজি পরিমাণ বল কিন্তু নিচের দিকে কাজ করবে, অবশ্যই এমজি পরিমাণ বল কিন্তু নিচের দিকে কাজ করবে, নিচের দিকে এমজি বল কাজ করতেছে। আচ্ছা, তাহলে এবার যেহেতু এখানে পথের মাঝে বাধাদানকারী বল আছে, এইটুকু তুমি শিওর, কারণ বাধাদানকারী বল না থাকলে সে মাটিতে 17.14 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করতো, যেহেতু বাধাদানকারী বল আছে তাহলে সে 10 মিটার পার সেকেন্ড বেগে সেই জন্য আঘাত করতেছে। তাহলে পথের মাঝে অবশ্যই বাধাদানকারী বল আছে, আর বাধাদানকারী বল কাজ করে বস্তুর গতির বিপরীত দিকে, তাহলে বস্তুর গতি কোন দিকে, বস্তুর গতি নিচের দিকে, বস্তুর গতি নিচের দিকে, তাহলে বস্তুর গতির বিপরীতে কাজ করে বাধাদানকারী বল, তাহলে বাধাদানকারী বল কাজ করবে কোন দিকে বলতো, উপরের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের বাতাসের বাধাদানকারী বল, যাকে আমরা এফ রেজিস্ট্যান্স, এফ আর দিয়ে প্রকাশ করলাম, বাতাসের বাধাদানকারী বল, রেজিস্টিভ ফোর্স। তাহলে বাধাদানকারী বল কাজ করে গতির বিপরীত দিকে, বস্তুর গতি নিচের দিকে, তাহলে গতির বিপরীতে কাজ করে বাধাদানকারী বল, দেখলাম আমরা। তাহলে এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা আমরা জানি সামেশন অফ এফ ইকুয়াল টু কি বলতো, নিউটনের বলবিদ্যা অনুসারে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তো যেখানে সামেশন অফ এফ মানে হচ্ছে লব্ধি বল। তাহলে এখন এই লব্ধি বলের ফর্মুলা আমরা কি লিখবো, লব্ধি বলের জায়গায় আমরা কি লিখবো, তো লব্ধি বলের জায়গায় আমরা লিখবো সেটা হচ্ছে, খেয়াল করবা, ত্বরণের দিকে যেই ফোর্স কাজ করে, ত্বরণ বা এর দিকে যেই ফোর্স কাজ করে, এর আগে তুমি প্লাস বসাবা, তাহলে এর দিক বরাবর কে কাজ করে, এমজি কাজ করে, তাহলে এর দিক বরাবর এমজি কাজ করে, তাহলে এমজিটাকে আমরা কি বসাবো, প্লাস বসাবো, তাহলে প্লাস এমজি লিখলাম আমরা। এবার খেয়াল করবা, এর উল্টো দিকে যে কাজ করে,
এই এর উল্টো দিকে যে কাজ করে, উল্টো দিকে কি কাজ করে, রেজিস্টিভ ফোর্স, এর উল্টো দিকে কাজ করে রেজিস্টিভ ফোর্স বা ঘর্ষণজনিত বাধাদানকারী বল, এর আগে আমরা মাইনাস বসাবো, তাহলে মাইনাস এফ আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু এম এ লিখতে পারবো। এ তুমি জানো, এখান থেকে তুমি রেজিস্টিভ ফোর্সের মানটা বের করতে পারবা, বাতাসের বাধাদানকারী বলের মানটা বের করতে পারবা। তাহলে এফ আর ইকুয়াল টু আসবে হচ্ছে এম জি মাইনাস কি বলতো, মাইনাস এম এ। এখান থেকে আমরা এমটা কমন নিই, এখান থেকে এম কমন দিলে আমরা পাবো হচ্ছে জি মাইনাস এ। তাহলে এম এর মান তুমি জানো, এম এর মান 4 কেজি, 4 কেজি ভরের বস্তু, তাহলে এম এর ভ্যালু 4 কেজি, আর জি হচ্ছে আমার 9.8 মাইনাস এ আমার কত বলতো, এ হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ত্বরণ, দ্যাট ইজ 3.33। তাহলে প্র্যাকটিক্যাল ত্বরণ হচ্ছে 3.33 এত, রাইট। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে একটু বলবা এফ আর বা রেজিস্টিভ ফোর্সের মানটা কত আসবে, রেজিস্টিভ ফোর্স বা এফ আর এর মানটা কত আসবে। তো আমাকে একটু কমেন্টে বলবা যে এফ আর বা রেজিস্টিভ ফোর্সের মানটা কত আসবে, সেই মানটা একটু আমাকে কমেন্টে জানাই দাও। পঁচিশ দশমিক আট আট, একটু বলো এই ম্যাথটা বুঝতে পারলাম কিনা। তাহলে হ্যাঁ, চামো চা দাও, সমস্যা নেই, দিছো। তাহলে 25.88, তাহলে 25.88 এটো নিউটন, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এই মানে বুঝতে পারলাম কিনা বলো। এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা মেথড, মেথড নাম্বার 1, নিউটনীয় বলবিদ্যা মেথড। এটা বুঝতে পারলাম কিনা বলো। সাদিয়া ইসলাম জিশা বলছো ক্লিয়ার, হাফসা মিথিলা, সাবিনা ইয়াসমিন, ওকে। তো এটা আমরা বুঝতে পারলাম না, এই ম্যাথটা আমরা ভালো করে বুঝতে পারলাম না এই ম্যাথটা। আচ্ছা, তো যদি এই ম্যাথটা আমরা ভালো করে বুঝে থাকি এই ম্যাথটা, তাহলে আমাদের এই সেম ম্যাথ, থ্যাংক ইউ রদুশিতা হারিনা উপমা, ওকে। তো এই ম্যাথটা যদি আমরা বুঝে থাকি, এবার আমরা এই সেম কনসেপ্টে মানে সেম ম্যাথটাই করবো হচ্ছে মেথড নাম্বার 2তে। তাহলে দেখো মেথড নাম্বার 2, তাহলে মেথড নাম্বার 2 আমরা কাচ শক্তি উপপাদ্য মেথডে এই ম্যাথটা সলভ করব, মানে সেম ম্যাথ আমরা সলভ করব দুইটা মেথডে, কাচ শক্তি উপপাদ্য মেথডে আমরা সলভ করব। তাহলে খেয়াল করি, আমরা খেয়াল করি। তো লেখো মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2 এর নাম দাও। মেথড নাম্বার 2 এর নাম হচ্ছে কাচ শক্তি উপপাদ্য মেথড, মানে ওয়ার্ক এনার্জি থিওরাম মেথড, ওয়ার্ক এনার্জি থিওরাম মেথড, ওয়ার্ক এনার্জি থিওরাম মেথড। তাহলে মেথড নাম্বার 2 এর নাম দিবা ওয়ার্ক এনার্জি থিওরাম মেথড। এই মেথডটা, এটা মজা, এটা বেশ মজা, ওয়ার্ক এনার্জি থিওরি মেথডটা বেশ মজা। ব্লাড তো না, তোমার হয়তো নেটের সমস্যা। আচ্ছা, এবং আমাদের 3টে মেথড জানতে হবে। চিনি যাও না আম্মু? না, আচ্ছা, তো দেখো খাবো না। তো মেথড নাম্বার 2 দেখো ওয়ার্ক এনার্জি থিওরাম, তাহলে এই মেথডে আমরা ম্যাথটা সলভ করবো। তো দেখো, তাহলে এবার আমরা হচ্ছে দেখি এটা সলভ করি আমরা, দেখো কিভাবে করি। তো মনে করো এই হচ্ছে আমরা কি বলে, এই হচ্ছে আমাদের মাটি তো বা ভূমি। তো ভূমির এইচ উচ্চতায়, খেয়াল করবা ভূমি থেকে এইচ উচ্চতায় আমার একটা বস্তু আছে, এটা বস্তু আছে স্মল এম ভরের বস্তু। আচ্ছা, তো এখন স্মল এম ভরের বস্তুকে আমি ছেড়ে দিব, নিচের দিকে সে পড়তে থাকবে, নিচের দিকে সে পড়তে থাকবে। তো দেখো এই হচ্ছে আমাদের মাটি, এই হচ্ছে আমাদের মাটি। আচ্ছা, তাহলে আমরা যদি স্মল এম ভরের বস্তুকে ছেড়ে দিই, তাহলে সে একেবারে উলম্ব বরাবর নিচের দিকে সে পড়ে মাটিতে আঘাত করবে। তাহলে এবার তার সরণটা কোন বরাবর ঘটবে, সরণটা একটু আমরা দেখি, সরণটা কোন বরাবর ঘটবে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। সরণটা তাহলে খেয়াল করবা একেবারে টপমোস্ট পয়েন্টে ছিল, তারপর সে মাটিতে পড়বে, তাহলে নিচের দিকে সরণ ঘটবে, নিচের দিকে, তাহলে সরণটা নিচের দিকে ঘটবে, এইটুকু তো বোঝা যায়, এইটুকু। তাহলে সরণকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতে পারি। সরণ বুঝি না, সরণ বুঝি না, অনেকে আছে সরণ মনে এগুলো কিছু বুঝি না, কেমনি ইন্টারে পড়ি আমি জানি না আসলে। সরণ নিচের দিকে কাজ করবে, বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, তাহলে সরণটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে সরণ কাজ করবে। তো নিচের দিকে যে সরণ কাজ করবে সেই সরণকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, এইচ, নিচের দিকে সরণ কাজ করে। আচ্ছা, তো এখন ওয়ার্ক এনার্জি থিওরাম বলতে কি বোঝায়, কাজ শক্তি উপপাদ্য বলতে কি বোঝায়, মানে এর স্টেটমেন্ট আসলে কি, এটা আসলে খায় না মাথায় দেয়। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরি বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে টোটাল ওয়ার্ক সবগুলো বল দ্বারা কৃত কাজ, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি বলতো, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বা আরো ভালো করে বললে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু শেষ গতিশক্তি মাইনাস কি বলতো, মাইনাস আদি গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তি মাইনাস কি বলতো, মাইনাস আদি গতিশক্তি। আচ্ছা, তাহলে টোটাল ওয়ার্ককে আমরা WT দিয়ে প্রকাশ করলাম, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু শেষ গতিশক্তি, শেষ বেগ কত, শেষ বেগ একেবারে এই পয়েন্টে বেগ, শেষ বেগ v,
আর আদিবেগ কত? আদিবেগ তো একেবারে টপমোস্ট পয়েন্টে আদিবেগ, ইউ ইকুয়াল টু কত? 0, আদিবেগ তো 0। তাহলে খেয়াল করবা, শেষ গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ইন্টু শেষ বেগের স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ইন্টু আদিবেগের কি বলতো? আদিবেগের স্কোয়ার। এইটুকু হচ্ছে ব্যাপার। তাহলে এবার কথা হচ্ছে যে আমাদের এখন ডাব্লিউটি বা সবগুলো বল দ্বারা কৃতকাজটা আমাদের এখন বের করতে হবে। সবগুলো বল দ্বারা কৃতকাজটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এবার খেয়াল করবা, সবগুলো বল দ্বারা কৃতকাজ আমরা বের করব। তো এখন এই বস্তুর উপরে কি কি বল কাজ করে একটু আমরা দেখার চেষ্টা করি, একটু আমরা অনুসন্ধান করার চেষ্টা করি কি কি বল কাজ করে। এই বস্তুটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে। তো কোনো এক মুহূর্তে মনে করো এই জায়গায় আসলো, আমার স্মল এম ভরের বস্তুটা এই জায়গায় আসলো। এখন স্মল এম ভরের বস্তুর উপরে কি কি বল কাজ করে খুব মন দিয়ে দেখবা, খুবই মন দিয়ে দেখবা। ফার্স্ট অফ অল এমজি বল কাজ করে কোন দিকে? এমজি বল কাজ করে নিচের দিকে। এই যে এমজি বল কাজ করে কোন দিকে? নিচের দিকে। এই হচ্ছে আমার এমজি বল কাজ করে নিচের দিকে। এই যে আমার এমজি বল, এই যে আমার এমজি বল কাজ করে কোন দিকে বলো তো? নিচের দিকে, এমজি বল। এখন এমজি বল কাজ করে নিচের দিকে, সবগুলো বল দ্বারা কৃতকাজ দেখতে হবে। এখন আমার এমজি বল দ্বারা কৃতকাজ দেখতে হবে। তো তুমি মন দিয়ে দেখবা, এমজি বল কাজ করে নিচের দিকে, সরণ কাজ করে কোন দিকে? নিচের দিকে। এমজি বল কাজ করে নিচের দিকে, সরণ কাজ করে কোন দিকে? নিচের দিকে। এখন আমি এমজি বল দ্বারা কৃতকাজ লিখবো, এমজি বল দ্বারা কৃতকাজ। এমজি বল দ্বারা কৃতকাজ হবে বল মানে এমজি ইন্টু সরণ মানে এইচ ইন্টু বল ও সরণের মধ্যবর্তী কোণের কস। এমজি আর এইচ এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? কারণ এমজিও নিচের দিকে, এইচ ও কোন দিকে? নিচের দিকে। তাহলে এমজি আর এইচ এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এমজি এইচ কস 0 ডিগ্রি। লেখা শেষ হয়ে গেল। এমজি বল নিয়ে আমার কাজ করা শেষ। এমজি বল দ্বারা কৃতকাজটা বের করে ফেললাম। এমজি বল দ্বারা কৃতকাজ। শুধু কি এর উপর এমজি বল কাজ করে? উত্তর হচ্ছে না। শুধু কিন্তু এর উপর এমজি বলটা কাজ করতেছে না, আরো একটা বল কাজ করে, দ্যাট ইজ ঘর্ষণজনিত বাধাদানকারী বল। ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে, বস্তুর গতির বিপরীত দিকে। উপরের দিকে ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করতেছিল। ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করে কোন দিকে? উপরের দিকে, কারণ বস্তু নামতেছে নিচের দিকে। বস্তুটা কিন্তু প্র্যাকটিক্যালি এ ত্বরণের নিচের দিকে পড়তেছে। বস্তুটা প্র্যাকটিক্যালি এ ত্বরণের নিচের দিকে পড়তেছে। তাহলে ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে। দ্যাট ইজ ঘর্ষণজনিত বাধাদানকারী বল, এফ আর প্রকাশ করতে পারো, রেজিস্টিভ ফোর্স, ঘর্ষণজনিত বাধাদানকারী বল। এবার তুমি বলবা ঘর্ষণজনিত বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ বের করবো আমরা। ঘর্ষণজনিত বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ বের করবো আমরা। এখন খেয়াল করবা, ঘর্ষণজনিত বাধাদানকারী বল আর সরণ এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? দেখো খেয়াল করো, এটা অনেকে বুঝে না। আমি বলতেছি দেখো, এই যে ঘর্ষণজনিত বল কাজ করে কোন দিকে? উপরের দিকে। ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করে কোন দিকে? উপরের দিকে। আর বস্তুর সরণ কোন দিকে কাজ করে? বস্তুর সরণ এইচ কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে বস্তুর সরণ কোন দিকে কাজ করে বলো তো? নিচের দিকে কাজ করে। দ্যাট ইজ আমার বস্তুর সরণ এইচ। আমি বলতেছিলাম যে ঘর্ষণজনিত বাধাদানকারী বল আর সরণ এদের মধ্যবর্তী কোণ থিটা, দ্যাট ইজ কত বলো তো? 180 ডিগ্রি না? অবশ্যই 180 ডিগ্রি। আচ্ছা, এখন ঘর্ষণজনিত বল দ্বারা কৃতকাজ বের করবো। দ্যাট ইজ বল, ঘর্ষণজনিত বল এফ আর ইন্টু সরণ দ্যাট ইজ এইচ ইন্টু কস কত বলো তো? কস বল এবং সরণের মধ্যবর্তী কোণ মানে কস 180 ডিগ্রি। এই যে কস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, ডান পক্ষে হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ তো 0, ইউ 0 হলে হাফ এম ইউ স্কোয়ারের মানটা 0 হবে। ইউ তো 0, আদিবেগ 0, আদিবেগ 0 হলে হাফ এম ইউ স্কোয়ার কত হবে? 0 হবে। তাহলে মাইনাস 0। তাহলে এখান থেকে কস 0 এর ভ্যালু 1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, খেয়াল করবা, এম জি এইচ কস 0 এর ভ্যালু হচ্ছে 1 আর কস 180 এর ভ্যালু হচ্ছে -1। কস 180 মান হচ্ছে -1, তাহলে আসবে হচ্ছে মাইনাস রেজিস্টিভ ফোর্স ইন্টু এইচ ইকুয়াল টু, ডান পক্ষে আমার থাকবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা রেজিস্টিভ ফোর্সের মানটা বের করবো। তাহলে এফ রেজিস্টিভ ফোর্স ইন্টু এইচ ইজ ইকুয়াল টু আমার থাকবে হচ্ছে এম জি এইচ মাইনাস অফ হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমার রেজিস্টিভ ফোর্সের মানটা আমাদের বের করতে হবে, রেজিস্টিভ ফোর্সের মান। তাহলে এখান থেকে রেজিস্টিভ ফোর্স বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে তোমার ঘর্ষণজনিত বাধাদানকারী বল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এম জি এইচ মাইনাস অফ হাফ মানে 0.5 এম ভি স্কোয়ার বাই কত বলো তো? বাই হচ্ছে এইচ, যেখানে এইচ এর মান তুমি জানো, সব মানটান বসায় তুমি এফ আর এর মানটা তুমি বের করতে পারবা। এফ আর মানে হচ্ছে রেজিস্টিভ ফোর্স বা ঘর্ষণজনিত বাধাদানকারী বল, সব মান তুমি জানো। এইচ এর মান হচ্ছে 15 মিটার, এইচ এর জায়গায় 15 মিটার বসাবা, 15 মিটার। ভি এর মান হচ্ছে 10, তাহলে ভি এর জায়গায় 10 মিটার পার সেকেন্ড বসাবা ভি এর মান। এম এর মান হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভরের জায়গায় 4 কেজি বসাবা, 4 কেজি। আর জি মানে 9.8, এখানে বসায় তুমি রেজিস্টিভ ফোর্সের মানটা বের করতে পারবা। এবং বলো বুঝতে পারছি কিনা? মানটা তো বের করতে পারলাম, কিন্তু ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম কিনা এটা বলো। আগে পিছে হয়েছে, বলো মানটা কি আমরা বুঝতে পারলাম কিনা? আগে পিছে হয়েছে না? আগে পিছে হয় নাই। আকাশ সরকার, তোমার নেটের সমস্যা।
আকাশের কথা মানে সমস্যা, আগে বলো বুঝতে পারছো কি না? একই মান আসছে না? একই মান আসছে না? কত আসছে? 25.87। আমাদের কিন্তু এরকম না যে ভাইয়া মেথড 1 শিখলাম ওটা ভালো লাগছে মেথড 2 শিখবো না, এরকম না। কেন এরকম না? কারণ যদি তোমাকে কোশ্চেনে বলে যে এই অঙ্কটা প্রমাণ করে দেখাও যে উপরোক্ত উদ্দীপকটি কাজ ক্ষমতা শক্তি উদ্দীপকটি কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে, তাহলে এই ম্যাথটা কোনভাবে করবা? তাহলে কি মেথড 1 ডে করলে হবে? খেয়াল করবা, কোশ্চেনে লাস্টে বললো যে প্রমাণ করো যে উদ্দীপকের ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য নীতি সমর্থন করে। তাহলে কি নর্মালি যে নিউটনের বলবিদ্যার নীতি দিয়ে যে ম্যাথটা করলাম ওভাবে ম্যাথটা করলে হবে? উত্তর হচ্ছে ওভাবে ম্যাথটা করলে কিন্তু হবে না, আমাদের মেথড 2টাই সলভ করা লাগবে। আমাদের কোশ্চেনে বলে দিবে, যদি কোশ্চেনে বলে যে উদ্দীপকটি নিউটনিয়ান বলবিদ্যার মেথডে সলভ করো বা নিউটনের গতিসূত্রকে সমর্থন করে কিনা, উদ্দীপকের ঘটনাটি নিউটনের গতিসূত্র সমর্থন করে কিনা, তখন কি মেথড 2 দিয়ে করলে হবে? উত্তর হচ্ছে না, তখন মেথড 1 দিয়ে করতে হবে। আর যদি কোশ্চেনে কোনো মেথড বলে না দেয় তাহলে তুমি 3টা মেথডের মধ্যে যে কোনো একটা মেথডে সলভ করতে পারবা। এই হচ্ছে আমাদের কথা। ভি এর মান 10 হবে তো? হ্যাঁ, ভি এর মান তো 10ই বসেছে। ভি এর মান 10 মিটার পার সেকেন্ড, এইচ এর মান 15 আর জি এর মান 9.8। এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা একজন বলছি এফআরটা এবার বুঝান। খেয়াল করো ভাইয়া, না এফআরটা উপর দিকে কাজ করে এইটুকু তো দুনিয়ার সবাই বুঝে। এফআর যে উপর দিকে কাজ করে দুনিয়ার সবাই এইটুকু বুঝে। কেন? কারণ এই বস্তুটা নিচের দিকে নামতেছে, তাহলে যদি সে নিচের দিকে নামে তাহলে তার গতি কোন দিকে? নিচের দিকে। তাহলে গতির বিপরীতে কাজ করে ঘর্ষণজনিত বাধায়নকারী বল, তাহলে উপর দিকে হচ্ছে আমার এফআর। তাই যে এফআর দুনিয়ার সবাই বুঝলাম উপর দিকে কাজ করে, আর বস্তুটা নিচের দিকে নামতেছে, সরণ এইচ নিচের দিকে কাজ করে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এই এফ বল দ্বারা কৃত কাজ, এফআর বল দ্বারা কৃত কাজ হচ্ছে বল সরণ মধ্যবর্তী কোণের কস থিটা। বল লিখছি, এফআর লিখছি, সরণ লিখছি, এইচ লিখছি, মধ্যবর্তী কোণের কস। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি। বাচ্চাদের জিনিসপাতি। হ্যাঁ, এর মান বের করতে বলে তো মেথড 1 বের করতে হবে। এর মান তো তোমাকে বের করতে বলে নাই কোশ্চেন, তখন মেথড 1 দিয়ে বের করতে হবে। আজকে 5 নাম্বারই ক্লাস, সমস্যা নেই। কলেজের ইয়ার ফাইনালের জন্য বোর্ড কোশ্চেন এবং আমার লেকচার এনাফ। ভালো কলেজে পড়লে আমার লেকচার প্লাস বোর্ড কোশ্চেন, নর্মাল কলেজে পড়লে খালি বোর্ড কোশ্চেন। যদি তুমি ভালো কলেজে পড়ো, তোমার নামি দামি কলেজে পড়ো, টপ কলেজে পড়ো, তাহলে আমার লেকচার প্লাস বোর্ড কোশ্চেন, আর নর্মাল কলেজে পড়লে খালি বোর্ড কোশ্চেন করলে এনাফ। বোর্ড কোশ্চেন ভালো করে বুঝে সলভ করতে হবে। আচ্ছা, এবার গেলো মেথড নাম্বার 1, মেথড নাম্বার তোমার 2। আমি জেসমিন ইমতিয়াজ খালকে উত্তর দিলাম। মেথড নাম্বার 3, এটাও আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেথড। শক্তির সংরক্ষণশীলতা নীতি মেথড। আমরা এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে এই ম্যাথটা সলভ করব। আচ্ছা, এখন একটু মন দিয়ে শুনবা, এমসিকিউ বোর্ড কোশ্চেন, অ্যাভয়েড মাহাদি, জাস্ট বোর্ড কোশ্চেন, এমসিকিউ বোর্ড কোশ্চেন, আর অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলো করতে পারো উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে, এনাফ। শক্তির সংরক্ষণশীলতা কি আমরা জানি। দেখো, শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি? দেখো, এটা হচ্ছে একেবারে টপ মোস্ট পয়েন্টে, একটু মন দিয়ে দেখবা। এখানে ধর একটা বস্তু ছিল, এই বস্তুটা ভূমি থেকে এই উচ্চতায় আছে, খুবই মন দিয়ে দেখবা। এই হচ্ছে মাটি, হ্যাঁ। খাতায় তোলার দরকার নেই, জাস্ট আপাতত দেখো, পরে খাতায় তুলো। আমি একটু টাইম দিব না, 2 মিনিট 1 মিনিট টাইম দিব খাতা তোলার জন্য। 1 মিনিট মানে 10-15 মিনিট টাইম দিব, মানে 10-12 সেকেন্ড টাইম দিব। আচ্ছা, একেবারে টপ মোস্ট পয়েন্টে বস্তুটা ছিল, এখান থেকে বস্তুটাকে আমি ছেড়ে দিছি, যার ফলে বস্তুটা নিচের দিকে পড়তেছে, সে ভূমিতে আঘাত করছে। আচ্ছা, এখন টপ মোস্ট পয়েন্টে এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, মানে যখন একদম উপর আপার পয়েন্টে আছে, এখানে তো তার বেগ 0, আদি বেগ 0, ইউ ইজ ইকুয়াল টু 0, আদি বেগ 0, এখানে তার আদি বেগ 0। আর একেবারে বটম মোস্ট পয়েন্টে, লোয়ার পয়েন্টে, আমি পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা বি পয়েন্ট। আচ্ছা, তাহলে একটা বস্তুকে আমরা এখান থেকে ছেড়ে সে এইচ
উলম্ব বরাবর এইচ পরিমাণ পথে অতিক্রম করে সে বি পয়েন্টে পড়বে। আচ্ছা, এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি জানো? পথের মাঝে প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সমান। পথের মাঝে এই যে এ থেকে বস্তুটা হচ্ছে নিচের দিকে নামতে 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 বিতে আসলো, তাহলে পথের মাঝে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি কি বলতো? ইকুয়াল। এটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে এবার দেখবা, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি কি বলতো? সমান। তাহলে এখন খেয়াল করবা, আমি ধরলাম আন্দাজ এ বিন্দুতে মোট শক্তি আমি ধরলাম হচ্ছে 100 জুল, এ বিন্দুতে মোট শক্তি। আর বি বিন্দুতে মোট শক্তি আমি তাহলে অবশ্যই বি বিন্দুতে টোটাল এনার্জি কত হতে হবে? 100 জুল হতে হবে, 100 জুল হতে হবে। তাহলে তো শক্তি সংরক্ষণশীল, তাই না? এ বিন্দুতে মোট শক্তি 100 জুল যদি হয়, তাহলে অবশ্যই বি বিন্দুতে মোট শক্তি কত হতে হবে? মানে এই বস্তু যখন পুরো পথ অতিক্রম করে যখন সে বি পয়েন্টে আসবে, এই বস্তুটা যখন পুরো পথ অতিক্রম করে যখন এই বস্তুটা বি পয়েন্টে আসবে, তখন তার মোট শক্তি কত হতে হবে? 100 জুল হতে হবে। যদি এটা এই ঘটনার তখনই ঘটবে যদি পথের মাঝে কোনো বাধাদানকারী বল না থাকে, বা পথের মাঝে শক্তি লস করার মতন কেউ যদি না থাকে। পথের মাঝে যদি শক্তি লস করার মতন কেউ যদি না থাকে, তাহলে একেবারে টপমোস্ট পয়েন্টে মোট শক্তি যা, একেবারে বটম মোস্ট পয়েন্টে আমার এই বস্তুটা যখন পুরো পথ অতিক্রম করে আমার এই বস্তুটা যখন একেবারে ভূমিতে আঘাত করবে, ভূমিতে তার মোট শক্তি কি হবে? হুবহু সেম হবে। সেম হবে তখনই যখন পথের মাঝে কোনো বাধাদানকারী বল না থাকবে, বা পথের মাঝে কোনো গ্যাঞ্জাম না থাকবে, পথের মাঝে শক্তি কেড়ে নেওয়ার মতন, শক্তি শোষণ করে নেওয়ার মতন কেউ যদি না থাকে, পথের মাঝে শক্তি খেয়ে ফেলার মতন, শক্তি চিবিয়ে খেয়ে ফেলার মতন কেউ যদি না থাকে, তাহলে এই ঘটনাটা ঘটবে। কিন্তু আমার এই অঙ্কে এই ঘটনাটা ঘটবে না, আমার এই অঙ্কে এই ঘটনা ঘটবে না। মানে আমার এই অঙ্কে এ বিন্দুর মোট শক্তি যদি 100 জুল হয়, কখনোই বি বিন্দুর মোট শক্তি 100 জুল হবে না, একটু কম হবে। কারণ পথের মাঝে আমার ঝামেলা আছে, পথের মাঝে আমার ঝামেলা আছে, এই অঙ্কে পথের মাঝে ঝামেলা আছে। খেয়াল করবো, তাহলে এ বিন্দুর মোট শক্তি যদি 100 জুল হয়, কখনোই বি বিন্দুর মোট শক্তি আমার এই অঙ্কে 100 জুল হবে না, একটু কম হবে। কারণ পথের মাঝে ঝামেলা আছে, পথের মাঝে গ্যাঞ্জাম আছে, পথের মাঝে বাধাদানকারী বল আছে, পথের মাঝে বাতাসের বাধা আছে, ঘর্ষণ বল আছে, এই জন্য গ্যাঞ্জাম আছে। ওই গ্যাঞ্জাম কি করে ফেলবে? শক্তি খেয়ে ফেলবে, শক্তি চেবাই চেবাই খেয়ে ফেলবে, যার ফলে শেষ বিন্দুতে শক্তি সেম থাকবে না। একেবারে টপমোস্ট পয়েন্টের শক্তি যদি 100 জুল থাকে, বটম মোস্ট পয়েন্টের শক্তি কখনোই 100 জুল থাকবে না, একটু কম থাকবে, ধরলাম 80 জুল থাকবে। এইটুকু বুঝলাম? তাহলে খেয়াল করবে একটু মন দিয়ে। তাহলে একেবারে টপমোস্ট পয়েন্টে মোট শক্তি 100 জুল, কিন্তু একেবারে বটম মোস্ট পয়েন্টে মোট শক্তি কত? 80 জুল। তাহলে আমরা দেখো তো কি লিখতে পারি? 100 ইজ ইকুয়াল টু 80 কিন্তু লেখা যাবে না, 100 ইজ ইকুয়াল টু 80 কিন্তু লেখা যাবে না, 100 মাইনাস 20 ইকুয়াল টু কিন্তু 80 লেখা যায়। তাহলে একটু মন দিয়ে দেখবা, একটু মন দিয়ে দেখবা, এখানে কি করতে পারি আমরা? 100 লিখলাম আমরা, প্লাস লিখলাম আমরা, প্লাস দিয়ে মাইনাস 20 লিখলাম আমরা, ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু 80 লেখা যায়। 100 মানে কি? 100 মানে এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি 100 জুল। তাহলে এই দেখো 100 মানে হচ্ছে এ বিন্দুর মোট শক্তি, ই এ লিখলাম আমরা, ই টোটালে বা ইটিএ, টোটাল এনার্জি অ্যাট এ পয়েন্ট, প্লাস প্লাস দিয়ে খেয়াল করো তো এই মাইনাস বি কি? শক্তি লস হয়েছে না, এনার্জি লস হয়েছে না? খেয়াল করবো তো মাইনাস বি, মাইনাস 20, এই মাইনাস 20 মানে কি? এনার্জি লস হয়েছে, কারণ এ বিন্দুতে মোট শক্তি ছিল 100 জুল, বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 80 জুল, তাহলে 20 জুল শক্তি কই চলে গেছে? 20 জুল শক্তি লস হয়ে গেছে, এনার্জি লস হয়েছে, এনার্জি কেউ খেয়ে ফেলছে, তাহলে 20 জুল শক্তি কিন্তু আসলে এনার্জি লস। এই যে মাইনাস 20 দ্যাট ইজ কি বলতো? আমার এনার্জি লস আমরা বলতে পারি। দেখো প্লাস দিলাম, প্লাস দিয়ে এটাকে আমরা এনার্জি লস আমরা বলতে পারি, এনার্জি লস প্লাস দিয়ে ইজ ইকুয়াল টু আমরা 80। 80 মানে কি? 80 মানে বি বিন্দুতে মোট শক্তি 80 জুল, তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে আমার 80 জুল, তাহলে 80 জুল মানে ইটিবি, টোটাল এনার্জি অ্যাট বি পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই এনার্জি লসের পরিমাণটা কেমনে বের করব? এনার্জি লসের পরিমাণটা কেমনে বের করব? এনার্জি লসটা কে করতেছে? ফার্স্ট অফ অল এনার্জি লসটা কে করতেছে? এনার্জি লস পথের মাঝে শক্তি খেয়ে ফেলার মতন কেউ আছে, কে আছে? পথের মাঝে শক্তি খেয়ে ফেলার মতন হচ্ছে ঘর্ষণ বল আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে যে শক্তি লস বা এনার্জি লস হচ্ছে, শক্তির কি হচ্ছে বলতো? শক্তির লস হচ্ছে বা শক্তির অপচয় হচ্ছে। ভাইয়া এই শক্তির অপচয়টা আমরা কেমনে বের করব? শক্তির অপচয়টা কেমনে বের করব? এই শক্তির অপচয়টা বের করব কে শক্তি নষ্ট করতেছে? ঘর্ষণ বল বা বাধাদানকারী বল, বাতাসের বাধাদানকারী ঘর্ষণ বল। এই বাধাদানকারী ঘর্ষণ বল হচ্ছে শক্তির অপচয় ঘটাচ্ছে। এই যে শক্তির অপচয় এটা কে ঘটাচ্ছে? বাতাসের বাধাদানকারী বল। সে পথের মাঝে কে আছে? পথের মাঝে বাতাসের বাধা আছে,
পথের মাঝে বাতাসের কি আছে বলতো, বাতাসের বাধা আছে। তো এই যে বাতাসের বাধা দানকারী যে বল, বাতাসের বাধা দানকারী বল, সেই বাতাসের বাধা দানকারী বল দ্বারা কৃত কাজটাই হবে আসলে শক্তির অপচয়ের মান। তাহলে সেই বাতাসের বাধা দানকারী ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, বাতাসের বাধা দ্বারা কৃত কাজ, বাতাসের বাধা দ্বারা সেই কৃত কাজের ভ্যালুটাই হবে হচ্ছে, বাধা দ্বারা কৃত কাজের মানটাই হবে হচ্ছে আমার এই যে এনার্জি লসের পরিমাণটা। তাহলে অ্যাকচুয়ালি আমার ফর্মুলাটা হবে কি বলতো, ইটিএ মানে টোটাল এনার্জি অফ এ পয়েন্ট প্লাস শক্তির অপচয়। শক্তির অপচয়টা কেমনে বের করবো, শক্তির অপচয়টা কে করতেছে, বাতাসের বাধা, মানে বাতাসের বাধা কাজ করতেছে বলে শক্তির লস হচ্ছে। বাতাসের বাধা এই যে এখান থেকে এই পয়েন্টে, এ থেকে বি পয়েন্টে আসতে পথের মাঝে বাতাসের বাধা আছে, মানে গ্যাঞ্জাম আছে, এই গ্যাঞ্জাম কিছুটা কাজ করতেছে। তাহলে বাতাসের বাধা দ্বারা কৃত কাজ, তাহলে বাতাসের বাধা দ্বারা কৃত কাজকে আমরা WF দিয়ে প্রকাশ করলাম, বাতাসের বাধা দ্বারা কৃত কাজ প্লাস কি ইকুয়াল টু কি বলতো, ইটিবি আমরা লিখতে পারি, ইটিবি আমরা লিখতে পারি ইকুয়াল টু ইটিবি বা টোটাল এনার্জি এট বি পয়েন্ট আমরা লিখতে পারি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এবার খেয়াল করবা, এবার আমরা ইটিএ, তাহলে ইটিএটা ইটি এর মতন থাকলো, এই যে ইটিএ। এবার খেয়াল করবা বাতাসের বাধা দ্বারা কৃত কাজ কিন্তু আমরা লাস্ট অঙ্কে বের করছিলাম। WF মানে বাতাসের বাধা দ্বারা কৃত কাজ। তাহলে বাতাসের বাধা কোন দিকে কাজ করে, উপরের দিকে কাজ করে বাতাসের বাধা, উপরের দিকে বাতাসের বাধা। তাহলে বাতাসের বাধা কাজ করে কোন দিকে আমরা জানি, গতির বিপরীত দিকে। বাতাসের বাধা দানকারী বল উপর দিকে কাজ করে, রেজিস্টিভ ফোর্স কাজ করে কোন দিকে, উপরের দিকে। আর বস্তুটা সরণ কোন দিকে, বস্তুটা এ থেকে বিতে নামতেছে। তাহলে বস্তুটা এ থেকে বিতে নামতেছে, বস্তুটা সরণ কোন দিক বরাবর, এ থেকে বিতে নামতেছে, বস্তুটা সরণ কিন্তু এই দিকে। তাহলে বাধাদানকারী বল উপরের দিকে, সরণ কোন দিকে, নিচের দিকে, এই সরণ নিচের দিকে। তাহলে সরণের দিক আর বাতাসের বাধাদানকারী বলের দিক কি পরস্পর উল্টো না? বাতাসের বাধাদানকারী বল কাজ করে উপরের দিকে, বস্তু সরণ নিচের দিকে। তাহলে সরণের দিক আর বাতাসের বাধাদানকারী বল কি পরস্পর উল্টা না? তাহলে বাতাসের বাধাদানকারী বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে, দেখো কৃত কাজ বল এই লিখছে, বাতাসের বাধাদানকারী বল, সরণ লিখলাম, কস কত হবে বলতো, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বাতাসের বাধাদানকারী বল আর সরণের মধ্যবর্তী কোণ, বাতাসের বাধাদানকারী বল হচ্ছে উপরের দিকে আর সরণ হচ্ছে নিচের দিকে, মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি লিখলাম, ইজ ইকুয়াল টু কত বলতো, ইজ ইকুয়াল টু ইটিবি লিখলাম, ইজ ইকুয়াল টু ইটিবি লিখলাম। তাহলে এবার আমরা ইটি মানে হচ্ছে এ বিন্দুর টোটাল এনার্জি, এ বিন্দুতে। তাহলে এ বিন্দুর টোটাল এনার্জি মানে কি, টোটাল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে এ বিন্দুতে কি কোনো বেগ আছে, নাই, এ বিন্দুতে কোনো বেগ নাই। তাহলে এ বিন্দুর মোট শক্তি জায়গা আমরা কি লিখবো খেয়াল করবা, এ বিন্দুর মোট শক্তি জায়গা আমরা কি লিখবো খেয়াল করবা, এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর কোনো গতিশক্তি নাই মানে হচ্ছে বেগ নাই, 0, প্লাস এ বিন্দুর কিন্তু বিভব শক্তি আছে কত, দেখো এ বিন্দু কিন্তু নির্দিষ্ট উচ্চতায় আছে, কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, এই বিন্দুটা এইচ উচ্চতায় আছে। উচ্চতার কারণে তার মধ্যে কিন্তু বিভব শক্তি জন্ম হবে, দ্যাট ইজ mgh প্লাস, আচ্ছা cos 180 মান হচ্ছে -1, তাহলে cos 180 মান -1 আসবে হচ্ছে -fr ইনটু h ইজ ইকুয়াল টু ইটিবি। ইটিবি মানে হচ্ছে বি বিন্দুর টোটাল এনার্জি। আচ্ছা দেখো তো বি বিন্দুতে কিন্তু বেগ আছে, ভেলোসিটি আছে v, সেটা আমার কত বলতো, 10 মিটার পার সেকেন্ড। বি বিন্দুতে ভেলোসিটি আছে 10, ভেলোসিটির কারণে তার মধ্যে কিন্তু গতিশক্তি আছে, ভেলোসিটির কারণে। তাহলে বি বিন্দুতে কিন্তু ভেলোসিটি আছে, ভেলোসিটির কারণে তার মধ্যে গতিশক্তি আছে, দ্যাট ইজ হাফ mv², লিখলাম আমরা, প্লাস বি বিন্দু কোথায়, একদম মাটিতে না, মাটিতে কি কোনো উচ্চতা আছে, নাই। তাহলে বি বিন্দুর কোনো উচ্চতা নাই কারণ সে মাটিতে অবস্থান করতেছে। তাহলে মাটিতে কোনো উচ্চতা নাই মানে কি, মাটিতে কোনো বিভব শক্তি নাই। তাহলে এই হচ্ছে আমার বি বিন্দুর মোট শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে আসলে মোট শক্তি। তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে বি বিন্দুর মোট শক্তি। বি বিন্দুর বেগ আছে কারণ 10 মিটার পার সেকেন্ড বেগে সে আঘাত করতেছে, বেগ প্লাস বিভব শক্তি 0। এটিএ মানে হচ্ছে এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি 0 কারণ এ বিন্দুতে কোনো ভেলোসিটি নাই, 0, ভেলোসিটি 0 তাই গতিশক্তি 0 প্লাস mgh কারণ এই বিন্দুতে উচ্চতা আছে, এই উচ্চতায় আছে তাই mgh। এই যে লিখলাম আমরা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি করব খেয়াল করবা, এখান থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এফ আর এইচ এর মানটা বের করব। আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিই, খেয়াল করবা আমরা এই লাইনে ছিলাম, দেখো আমরা এই লাইনে ছিলাম, এই যে এই লাইনে খেয়াল করবা আমরা এই লাইনটা আসলে ইম্পর্টেন্ট লাইন। এই যে এই লাইনের পরে হচ্ছে আমরা এই পাশের লাইনটা লিখছি, এই লাইনের পরে এই লাইন লিখছি, এই যে এই লাইনের পরে আমরা এই লাইন লিখছি, তারপরে এই লাইন লিখছি, এই লাইনের পরে আমরা এই লাইন লিখছি। এটা হচ্ছে আমার প্রথম লাইন, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন, ওকে 3 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনটা এখানে লিখবো, 4 নাম্বার লাইনটা এখানে লিখতেছি। খেয়াল করবা জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। তাহলে বাম পক্ষে আমার mgh মাইনাস অফ frh ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mv², মানে 0.5 mv²। এখন তো আগের মতন একদম এখান থেকে frটা বের করবা, frh ইজ ইকুয়াল টু mgh মাইনাস কত বলো, মাইনাস 0.5 mv²। এখান থেকে তুমি এফআরটা বের করবা, সব মানটা তুমি জানো, এফআর মানে রেজিস্টিভ ফোর্স বা ঘর্ষণ জনিত বাধানকারী বলের মানটা বের করবা, দেখবা আগের মতোই আসবে।
আগের মানটাই আসবে, ঠিক আছে। কোশ্চেনে তোমাকে যদি বলে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি দ্বারা এটি ব্যাখ্যা করো, তাহলে তুমি এইভাবে ম্যাথটা করবা। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, এটা 4 নাম্বার লাইন, এটা 5 নাম্বার লাইন, দেন 6 নাম্বার লাইনে হচ্ছে উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। বলো বুঝতে পারছি কিনা ম্যাথটা? 25.87, তো 25.87 খুব কঠিন লাগলে আরেকবার দেখবা এই ম্যাথটা, রিভিশন দিয়ে মানে আরেকবার রেকর্ড ক্লাসটা দেখবা এটার, ঠিক আছে। খুব কঠিন লাগলে, সহজ লাগলে মানে মাঝারি কঠিন লাগলে আরেকবার দেখবা রেকর্ড ক্লাসটা এটার। যদি সহজ লাগে তাহলে তো বুঝেই গেছো, আর বেশি কঠিন লাগবে আমার মাথায় ঢুকতেছে না, বাদ দিয়ে দিবা এই কনসেপ্ট, হচ্ছে কথা। এগুলো বাদ দিয়েও A+ পাওয়া যায়। বলো বুঝতে পারছি কিনা? তিনটা মেথডই আমার জানা লাগবে, বাঁচতে হলে তিনটা মেথডই আমার জানা লাগবে, বুঝতে পারছি না? আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে তো দেখো আমরা এরপরের ম্যাথে যাই, এরপরের ম্যাথ। তো এরপরের ম্যাথটা হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। লিখবা 2 নম্বর ম্যাথ, মানে মাত্র একটা ম্যাথ করছে এতক্ষণ ধরে। দেখবা একজন লোক গাছে একটি আমকে লক্ষ্য করে, একজন লোক গাছে একটি আমকে লক্ষ্য করে, একজন লোক গাছে একটি আমকে লক্ষ্য করে পাথর ছোড়ে, একজন লোক গাছে একটি আমকে লক্ষ্য করে পাথর ছোড়ে। আচ্ছা, তাহলে লিখবা পাথরটি যখন আম পর্যন্ত পৌঁছায়, পাথরটি যখন আম অবধি পৌঁছায় তখন পাথরটির বেগ বা ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে অতঃপর লোকটি পূর্বের তুলনায় অর্ধেক শক্তি দ্বারা পাথরটি নিক্ষেপ করলো। আচ্ছা, খুব ভালো কথা। এবার পাথরটি কেবলমাত্র আম পর্যন্ত পৌঁছায়, কেবলমাত্র আম পর্যন্ত পৌঁছায়, আম অবধি পৌঁছায়। তো আমাদের বের করতে হবে যে আমটির উচ্চতা কত, আমটির উচ্চতা কত না। আচ্ছা, পিকে নাহিদ কি একদম ডাইরেক্ট মান বের করছো? দারুণ লাগছে জিনিসটা। এমসিকিউদের প্রবলেম হয়, টাইম অনেক লাগে করতে, বেশি প্র্যাকটিস করবা, বেশি। থ্যাংক ইউ আলভি আক্তার। ওকে,
তো দেখো একজন লোক গাছে একটি আমকে লক্ষ্য করে পাথর ছোড়ে, পাথরটি যখন আম পর্যন্ত পৌঁছায় তখন পাথরটির বেগ 9.8 মিটার পার সেকেন্ড। অতঃপর লোকটি পূর্বের তুলনায় অর্ধেক শক্তি দ্বারা পাথরটিকে নিক্ষেপ করলো, এবার পাথরটি কেবলমাত্র আম অবধি পৌঁছায়, তাহলে আমটির উচ্চতা কত? তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা একটু ম্যাথটা সলভ করি। দেখো কি বলছে, তো আমরা একটু ঘটনাটা ব্যাখ্যা করি। ঘটনাটা এই হচ্ছে আমাদের মাটি, আর এখানে ধর আমার আম আছে। আমি আম অবশ্যই সুন্দর করে রাখতে পারবো না, আম এভাবে আঁকে না, এই দেখো তো এইভাবে, এই দেখো আমার আম, সুন্দর আম, ঠিক আছে, এই হচ্ছে আমার ডালের মধ্যে আম। ওহ ওয়াও, কি সুন্দর আম। আচ্ছা, দেখলেই খেতে মন চাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমার আম, ঠিক আছে। আচ্ছা, এই আমটাকে লক্ষ্য করে হচ্ছে পাথর ছোড়া হয়েছে। হ্যাঁ, আমটাকে লক্ষ্য করে। তো আমটা মাটি থেকে আমি ধরলাম এইচ পরিমাণ উচ্চতায় আমটা আছে। তাই মাটি থেকেও দেখো এইচ পরিমাণ উচ্চতায় ধরো আমার আমটা আছে, এইচ পরিমাণ। আচ্ছা, এই আমটাকে লক্ষ্য করেছে, দুইবার পাথর নিক্ষেপ করছে, দুইবার। কেস নাম্বার 1, কেস নাম্বার 2, দুইবার পাথর নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করবা, এবার আমটার উচ্চতা বলতে মাটি থেকে আমের উচ্চতা বের করতে বলছে। মানে আমটার উচ্চতা মানে এই না যে অনেকে এবার এই আমটার সাইজটা স্কেল দিয়ে বের করি, তো এটা কি আমার আমটার উচ্চতা? আমটার সাইজটা স্কেল দিয়ে বের করি, তো আমের সাইজ এতটুকু মাত্র, এইটুকু সাইজ আমের সাইজ, এটা কি আমের উচ্চতা? না ভাই, আমটা কত উচ্চতায় আছে এটা বোঝাচ্ছে। আমের উচ্চতা কত মানে আমটা কতটুকু উচ্চতায় আছে, মাটির সাপেক্ষে কতটুকু উচ্চতায় আছে, সেটা হচ্ছে আমার আম। আম আকাশে ভাসে না, এখানে মনে করো গাছও আছে। এখন কি আমার তারা গাছও আঁকাবা? এই হচ্ছে গাছ, এখানে মনে করো গাছ আছে, ঠিক আছে, আম গাছের ডাল, এই ডালের মধ্যে বাবা ভালোই তো আঁকি আমি, মোটামুটি করে ভালোই তো আঁকি। এই হচ্ছে আমাদের কথা, এখানে গাছ আছে, আম গাছ, ঠিক আছে। এই তো যাই হোক, তাহলে এবার কথা হচ্ছে যে দুইটা কেস নাম্বার 1 আর কেস নাম্বার 2। আচ্ছা, কেস নাম্বার 1-এ মনে করো আমটাকে মানে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। তো নিক্ষেপ করা আমরা এই পাথরটা, একটা পাথরই যে পাথর মাটি থেকে নিক্ষেপ করা হয়েছে, তো নিক্ষেপ করা হয়েছে। যখন সে একেবারে আম পর্যন্ত পৌঁছায় তখন ওই পাথরটার বেগ আমার বলা আছে 9.8 মিটার পার সেকেন্ড। মানে একটা পাথর, লাল পাথর, মানে প্রথম অবস্থা কেস নাম্বার 1, এক নাম্বার কেস নাম্বার 1-এ তোমার পাথর নিক্ষেপ করা হয়েছে, পাথরটা উপর পর্যন্ত উঠছে, আম পর্যন্ত উঠছে। কত আমে যখন আম পর্যন্ত উঠছে তখন পাথরটার বেগ, এই যে লাল পাথরটার বেগ হচ্ছে বলা আছে 9.8। এই পাথরটার বেগ হচ্ছে আমার 9.8 মিটার পার সেকেন্ড। পাথরটার বেগ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থাটা পাথর আমি মাটি থেকে নিক্ষেপ করলাম, পাথরটা উপর দিকে উঠতে যখন আম পর্যন্ত পৌঁছেছে তখন পাথরটার বেগ ছিল 9.8 মিটার পার সেকেন্ড। তখন পাথরটার বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম, পাথরের বেগ। হ্যাঁ, আচ্ছা, এক নাম্বার কেসে এই যে পাথরটা, এই পাথরটার মোট শক্তিকে আমরা E1 ধরলাম। সে E1 হবে, মানে এই অবস্থায় পাথরটার মোট শক্তি, খেয়াল করবা এই অবস্থায় পাথরের মধ্যে কিন্তু বেগ আছে, তাহলে বেগের কারণে তার মধ্যে কিন্তু গতিশক্তি আছে 12 mv² প্লাস এই পাথরটার কিন্তু এই অবস্থায় একটা উচ্চতা আছে। দেখো মাটির সাপেক্ষে সে এইচ উচ্চতায় আছে, এই অবস্থায় পাথরটা কিন্তু একটা উচ্চতায় আছে, মাটির সাপেক্ষে এইচ উচ্চতায় আছে। উচ্চতায় থাকলে পাথরটার মধ্যে বিভব শক্তি জমা হবে, এর মধ্যে একটা বিভব শক্তিও আছে, দ্যাট ইজ mg ইন্টু কি বলতো উচ্চতা, ঠিক আছে। দেখো লাল পাথরটা মানে প্রথম অবস্থায় এক নাম্বার কেসের জন্য এই পাথরটার মধ্যে কিন্তু গতিশক্তিও আছে বেগের কারণে, এই পাথরটার মধ্যে কিন্তু বিভব শক্তি আছে উচ্চতার কারণে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দুই নাম্বার কেস হলো সেকেন্ড বার আমরা আরেকটা পাথর, সে মানে একই পাথর সে নিক্ষেপ করতেছে, একই পাথর। পাথরের ভর হচ্ছে আমার এম, মানে পাথরের ভর, এখানে এম মানে হচ্ছে পাথরের ভর, একই ভর আর কি, পাথরের ভর হচ্ছে আমার স্মল এম মানে পাথরের ভর, দেওয়া নেই কোশ্চেনে। আচ্ছা, আটটা পাথরকে সে নিক্ষেপ করছে, তাহলে পাথরটা উপর দিকে নিক্ষেপ করছে, পাথরটা উপর দিকে যাবে। বলা আছে যে কেবলমাত্র আম অবধি পৌঁছায়, তাহলে কেবলমাত্র আম অবধি পৌঁছায় মানে আসলে তোমাকে বুঝতে হবে কি বলতেছে। সেকেন্ড বার যখন এই যে কালো পাথরটাকে সে নিক্ষেপ করছে, সেকেন্ড বার পাথরটা কেবলমাত্র আম অবধি পৌঁছায় মানে সেকেন্ড বার, এই যে দ্যাট ইজ আমার সেকেন্ড কেসে যখন পাথরটাকে আমরা নিক্ষেপ করছি, এই পাথরটা উপরে উঠতে একেবারে টপমোস্ট পয়েন্টে, মানে একেবারে আম পর্যন্ত যখন সে পৌঁছাইছে, কেবলমাত্র পৌঁছায় মানে এই পয়েন্টে তার ভেলোসিটি কত হয়ে গেছে বলতো? 0 হয়ে গেছে। সেকেন্ড কেসে যখন সে পাথরটাকে মাটি থেকে নিক্ষেপ করছে, একেবারে একেবারে যখন আম পর্যন্ত পৌঁছেছে তখন তার বেগটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এখন আমাদের এই পাথরটার মোট শক্তি বের করতে হবে। এই পাথরটার এই কালো পাথরটার মানে কালো অবস্থায়, মানে কেস নাম্বার 2-তে এই পাথরটার মোট শক্তি বের করব। এই পাথরটার মোট শক্তিকে আমরা E2 দিয়ে প্রকাশ করলাম, এই পাথরটার মোট শক্তি। E2 আমরা বের করতে চাই, E2 হবে খেয়াল করবা, এই অবস্থায় পাথরের কোনো ভেলোসিটি নাই, তাহলে বেগ নাই মানে কোনো গতিশক্তি নাই, প্লাস
এই অবস্থায় পাথরটা কিন্তু এইচ উচ্চতায় আছে, এই অবস্থায় পাথরটা কিন্তু এইচ উচ্চতায় আছে। উচ্চতার কারণে এই পাথরটার মধ্যে একটা বিভব শক্তি জমা হবে, দ্যাট ইজ mg ইন্টু এইচ। এই হচ্ছে আমার 2 নম্বর কেসের জন্য। কোশ্চেনে বলা আছে প্রশ্ন মতে যে লোকটা পূর্বের তুলনায় অর্ধেক শক্তি দ্বারা হচ্ছে পাথরটাকে নিক্ষেপ করছে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অবস্থায় লোকটার নিক্ষেপিত পাথরের মোট শক্তি। E1 মানে হচ্ছে প্রথম অবস্থায় লোকটার নিক্ষেপিত পাথরের মোট শক্তি, আর E2 মানে হচ্ছে দ্বিতীয় অবস্থায় লোকটার নিক্ষেপিত পাথরের মোট শক্তি। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমাদের বলছে, শর্ত মতে প্রথম অবস্থায় পাথরের নিক্ষেপের মোট শক্তি হচ্ছে আমার E1, প্রথম অবস্থায় পাথরের নিক্ষেপের মোট শক্তি হচ্ছে E1। সেটা হচ্ছে দ্বিতীয় অবস্থায় উল্টা লিখছি, এটা হচ্ছে আমার দ্বিতীয় অবস্থায় পাথরের মোট শক্তি E2। দ্বিতীয় অবস্থায় পাথরের মোট শক্তি হচ্ছে প্রথম অবস্থায় পাথরের মোট শক্তির অর্ধেক। বলছে পরবর্তীতে তার দেখো এই যে বলছে অতঃপর লোকটা পূর্বের তুলনায় অর্ধেক শক্তি দ্বারা, পূর্বের তুলনায়, তাহলে নতুন অবস্থায় পাথরের মোট শক্তি হবে, নতুন অবস্থায় পাথরের মোট শক্তি হবে পূর্বের অবস্থায় পাথরের মোট শক্তির কত বলতো অর্ধেক। এটা আমাদের শর্তে দেওয়া আছে, নতুন অবস্থায় পাথরের মোট শক্তি হবে পূর্বের অবস্থায় পাথরের মোট শক্তির অর্ধেক, কোশ্চেনে বলা আছে। তাহলে এখান থেকে 2 আমি পাঠিয়ে দাও, পাবা হচ্ছে 2E2 ইকুয়াল টু কি বলতো 2E2 ইকুয়াল টু হচ্ছে E1 পাবো আমরা। তাহলে এখান থেকে মানগুলো বসে দাও, 2E2, তাহলে 2E2 কত, E2 হচ্ছে mgh, তাহলে 2mgh ইকুয়াল টু কি বলতো E1 কত, E1 হচ্ছে আমার হাফ mv স্কোয়ার মাইনাস প্লাস কি বলতো প্লাস mgh। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে 2mgh, এই mghটাকে বামে আনো, তাহলে বামে আনলে পাবো হচ্ছে 2mgh মাইনাস অফ mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার হাফ mv স্কোয়ার। তাহলে এখান থেকে খেয়াল করবা এই mgটাকে বামে আনতেছি, তাহলে মাইনাস mgh, তাহলে দুইটা mgh থেকে একটা mgh বাদ দিয়ে থাকবে হচ্ছে একটা mgh, তাহলে একটা mgh ইকুয়াল টু কত বলতো হাফ mv স্কোয়ার, একটা mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে এখান থেকে m আর m কাটা যাবে, কাটা গেলে এখানে আমার থাকবে হচ্ছে আমি কি কোনো ভুল করছি, h বের করতে বলছে, h, আচ্ছা h বের করতে বলছে, আমি আমের উচ্চতা বের করতে বলছে, আমের উচ্চতা h, তাহলে h ইকুয়াল টু হবে হচ্ছে v স্কয়ার বাই 2g। তো এখান থেকে h ইকুয়াল টু থাকবে হচ্ছে v স্কয়ার মানে হচ্ছে 9.8 এর স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, মেবি 4.9 আসবে, h এর মান 4.9 মিটার। এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছি কিনা বলো তো একটু ছোট্ট বন্ধুরা, বুঝতে পারলাম কিনা ম্যাথটা? আমার থেকে লাভ এঁকে ফেলছি, ওয়াও কি প্রেম। আমি তো ভাবছিলাম আসলেই আমের উচ্চতা। তোমার জন্য 1 মিনিট নীরবতা পালন করা হলো। আঞ্জুমা আনোয়ার সুবর্ণা, সে ভাবছিল আসলে আমের উচ্চতা বলতে এই আমটার কতটুকু উচ্চতা, মানে মনে করো যে মনে করো এই যে আপেলের উচ্চতা, মানে এই আপেলের হাইট বের করতে বলছে, আপেলের উচ্চতা স্কেল দিয়ে মেপে। আঞ্জুমান সুবর্ণা, তারপরে এই যে তোমার পেয়ারার উচ্চতা, মানে আসলে সে ভাবে পেয়ারার উচ্চতা মানে ভাবে যে পেয়ারাটা আছে হাতে, আঙ্গুল দিয়ে কম্পাস দিয়ে এই যে এই হাইটটা, এটা বলে নেই, বলছে এই পেয়ারাটা মাটি থেকে কতটা উপরে, মাটি থেকে ভূমি থেকে এই পেয়ারাটা কতটা উপরে, এই হচ্ছে কথা, ঠিক আছে? তবে কমলা লেবুর উচ্চতা মানে এটা না যে কমলা লেবুর এই আঙ্গুল দিয়ে বা স্কেল দিয়ে কমলা লেবুর এই হাইটটুকু বের করো না, কমলা লেবুর উচ্চতা মানে হচ্ছে কমলা লেবুটা মাটি থেকে কতটুকু উপরে আছে, কমলা লেবুর উচ্চতা মানে, ঠিক আছে? কলার উচ্চতা মানে এই না যে একটা কলার এই যে এতটুকু হাইট, একটা কলার স্কেল দিয়ে তুমি স্কেলটা এনে এই হাইট মাপলা, এটা না। কলার উচ্চতা মানে হচ্ছে কলাটা গাছের উপর আছে, মাটি থেকে কলাটা কতটুকু উপরে আছে, এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? বেদানার উচ্চতা মানে এই না যে বেদানার এই যে এখান থেকে এতটুকু বেদানার উচ্চতা না, বেদানার উচ্চতা মানে হচ্ছে বেদানাটা মাটি থেকে কতটুকু উপরে আছে, বেদানা বা ডালিমটা, বুঝছো? আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, খালি আমই নাই, আম ছাড়া বাকি সবই আছে নাকি? আচ্ছা, তো বুঝলাম আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে 2 নাম্বার ম্যাথ। আচ্ছা, ম্যাঙ্গোর হাইট দেওয়া আছে, ভলিউম বের। আচ্ছা দেখো,
আচ্ছা, তো মেবি 3 নাম্বার ম্যাথ তো দেখো। ও দাদা, আমের কেজি কত? আচ্ছা দেখো, দেখো একটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানি একটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানি কোম্পানি। আচ্ছা, যেদিন তোমরা হাতের লেখার প্রশংসা করো সেদিন হাতের লেখা অনেক সুন্দর হয়ে যায়, কেন জানি। কোম্পানির দাবি করে যে তাদের তৈরি 1200 কেজি ভরের একটি গাড়ি সর্বোচ্চ 90 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে। 90 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে। 90 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখবা গাড়িটি স্থির অবস্থা হতে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হতে কত সময় লাগবে? আচ্ছা, তুলে নাও। আগের ম্যাথে E2 = হাফ অফ E1 কেন হয়েছিল? কারণ কোশ্চেনে বলা আছে যে নতুন মোট শক্তি হচ্ছে আদি অবস্থার শক্তির অর্ধেক। নতুন মোট শক্তি হচ্ছে আদি অবস্থার মোট শক্তির অর্ধেক, কোশ্চেনে বলা আছে। তাসনিম জান্নাত রিমি, থ্যাংক ইউ। তাসনিম জান্নাত রিমি, আঞ্জুমা আনোয়ার সুপর্ণা, তোমাকেও থ্যাঙ্কস। হ্যাঁ, অবশ্যই আসল ফল। এই তাসকি আক্তার, কি বলে এগুলা? আচ্ছা, সরি, মাথা সরাই। আব্দুল্লাহ মারুফ, সরি, মাথা আটকে। না ভাই, একটু চাপেন। চাপসি, সরি, ভুলে গেছি যে আসলে এই জায়গায় কোশ্চেন লেখা থাকে। আচ্ছা দেখো, এই ম্যাথ আমরা কেমনে করবো বলো, কমেন্টে জানাও, বলো কোন সূত্র দিয়ে করবো, বলো কোন সূত্র দিয়ে। আলিয়া ফেরদৌস, কি অবস্থা? কোন সূত্র দিয়ে করবো বলো, কোন ফর্মুলা দিয়ে? হ্যাঁ, সাইড চেপে গেছি। কোন সূত্র দিয়ে করবো বলো? এত কম স্টুডেন্ট কেন ভাই? মাত্র 69 জন। এতে তো আমার অফলাইন ব্যাচে বেশি স্টুডেন্ট থাকে, এক একটা ব্যাচে প্রায় 90-100 জন করে থাকে। P = FV, সত্যি। ডাকিয়া মারিয়াম, জুনায়েদ শেখ সবার আগে সঠিক উত্তর দিছে। ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব, ঠিক আছে? ওয়ার্ক এনার্জি থিওরামের মধ্যে আমরা ওয়ার্ক এনার্জি থিওরি দিয়ে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সলভ করি ওয়ার্ক এনার্জি থিওরি মেথড। আচ্ছা, একটু বুঝাই বলি জিনিসটা কি। মনে করো যে এটা রাস্তা, চিত্র আঁকলে ফিজিক্সে চিত্র আঁকলে মোটামুটি অঙ্ক হয়ে যায় অনেকটুকু। এই হচ্ছে আমাদের গাড়ি, সুন্দর গাড়ি, আমার গাড়ি, পাজেরো গাড়ি, ঠিক আছে? এই যে এক সময় হচ্ছে আমি কিনতে পারবো, যখন আমি গরিব থেকে ধনী হব তখন আমি ইনশাল্লাহ। খেয়াল করবা, এই হচ্ছে পাজেরো গাড়ি, তো যার ভর হচ্ছে M। আচ্ছা, তো এই গাড়িটা হচ্ছে তোমার এই গাড়িটা স্থির অবস্থা হতে, মানে আদিবেগ 0, U = 0, আদিবেগ 0, স্থির অবস্থা হতে গাড়িটা হচ্ছে কিছু সময় পর তার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গাড়িটা, যার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে স্থির অবস্থা হতে। এই যে গাড়ি, পাজেরো গাড়ি,
তো খেয়াল করবা স্থির অবস্থা হতে গাড়িটার বেগ হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো এই যে মোটামুটি করে গাড়িটা আঁকলাম, এই যে। তো রেডিয়াস হচ্ছে আমার গাড়ির ভর হচ্ছে আমার এম, এবং গাড়ির শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত বলো তো? 30 মিটার পার সেকেন্ড। ওকে, ভালো কথা, খুবই সুন্দর কথা। আচ্ছা, তো গাড়িটার বেগ জিরো থেকে হঠাৎ করে মানে নিমিষে মনে তো 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে না গাড়ির বেগ, তাই না? তাহলে গাড়ির বেগ হচ্ছে 0 থেকে বাড়তে 30 মিটার পার সেকেন্ড হতে আমি ধরলাম স্মল টি পরিমাণ টাইম লাগে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। ওয়ার্ক এনার্জি থিওরেম অনুসারে বা কাজ শক্তি উপপাদ্য অনুসারে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, শেষ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, বাদ বাকিগুলো তো একদম সোজা। আমরা আবার ছোটবেলায় পড়ছিলাম ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কৃতকাজ বাই কি বলতো? কাজ বাই সময়, ক্ষমতা। তাহলে এখান থেকে বলা যায় কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তাহলে ডাব্লিউর জায়গায় পিটি লিখে দাও। তাহলে ডাব্লিউর জায়গায় আমরা পিটি লিখে দিলাম, আর এখানে হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ এম ইউ স্কোয়ারটা কত হবে? 0 হবে না, কারণ ইউ তো 0, আদিবেগ 0। তাহলে আদিবেগ 0 হলে আমার এই টার্মটা কত হয়ে যাবে বলো তো? 0 হয়ে বাদ চলে যাবে এই টার্মটা, তাহলে মাইনাস 0। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইজিলি টাইমের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে টাইমের ভ্যালু বের করতে বলছে টাইম টি ইজ ইকুয়াল টু টাইমের ভ্যালুটা আমাদের বের করতে বলছে যে 0 থেকে ভি হতে কি পরিমাণ টাইম লাগবে, টাইমের ভ্যালু আমাদের বের করতে বলছে। তাহলে টি ইকুয়াল টু হবে হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার ডিভাইড বাই কি বলতো? ডিভাইড বাই হচ্ছে পি। তাহলে খেয়াল করবা হাফ মানে 0.5, এম হচ্ছে গাড়ির ভর 1200 কেজি, আর ভি হচ্ছে আমার শেষ বেগ 30-এর স্কোয়ার, ডিভাইড বাই পি হচ্ছে আমার ক্ষমতা। তো ক্ষমতার মান দেওয়া আছে 90 কিলোওয়াট। তাহলে ক্ষমতার মান দেওয়া আছে 90 কিলোওয়াট, অবশ্যই এটাকে ওয়াটে কনভার্ট করবা। তো কিলোওয়াটের মানটাকে হচ্ছে তুমি 10 কিউব দিয়ে গুণ করলে ওয়াটে কনভার্ট হয়ে যাবে, দ্যাট ইজ হচ্ছে আমার ক্ষমতা। তাহলে এই ক্ষমতা বসাই দিবা 90 কিলোওয়াট, তো একে তুমি 10 কিউব দিয়ে গুণ করবা, তাহলে সেকেন্ড আসবে মেবি কত সেকেন্ড? 2 সেকেন্ড মেবি, না? কত আসে অ্যান্সারটা? কত আসে অ্যান্সারটা? মেবি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আসবে টি এর ভ্যালু, 2 বা 3 সেকেন্ড। দেখো তো কত সেকেন্ড আসে? 90 আমি কাটাকাটি করি না, 9 কাটাকাটি করলাম একটু হালকা করে। 10 কিউব মানে হচ্ছে 1000, 10 কিউব মানে হচ্ছে 1000, একটা শূন্য কাটা, 30 স্কোয়ার মানে 9, 30 স্কোয়ার মানে কত? 3 থেকে 9, 900 না, 30 স্কোয়ার মানে 900, তাহলে দুইটা শূন্য কাটা। তাহলে এখান থেকে খেয়াল করবা 9 আর 9 কাটা, কি রে ভাই হাঁটাতে তো করে ফেললাম। তাহলে 5 12 নাকি, তাহলে কত? 6 সেকেন্ড, 6 সেকেন্ড আসবে না? 12 আর 0.5 মানে 6। ও ওয়াও, ফান শেখ, অসাধারণ, দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, অসাধারণ না? দেখছো, ক্যালকুলেটার ছাড়াই করে ফেললাম। যাই হোক, তোমরা মাঝে মাঝে ট্রাই করবা ক্যালকুলেটার ছাড়া করার, ক্যালকুলেটার অভ্যাস হয়ে যাবে। এটা মেবি অ্যাডমিশন টেস্টের ম্যাথের জন্য ক্যালকুলেটার ছাড়াই করা গেছে। এটা মেবি ঢাকা ভার্সিটি বা অ্যাডমিশন টেস্টের ম্যাথ, এটা ভুলে গেছি, আমার মনে নেই সঠিক। ওকে, তো দেখো এখান থেকে আমরা এটা বুঝলাম। তো নেক্সট ম্যাথে আমরা যাই। তো দেখে নাও নেক্সট ম্যাথ। ওকে, এই ম্যাথটা করছি। দেখো, এটা বুয়েটের ম্যাথ কোশ্চেন, এটা বুয়েটের ম্যাথ, বুয়েট 2016-17 সালের ম্যাথ মেবি, বুয়েটের ম্যাথ, সহজ ম্যাথ। একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছে। অনেক ফেমাস ম্যাথ এটা। একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। লিখবা যে বালকের ভর লোকটার ভরের অর্ধেক। বালকের ভর লোকটির ভরের অর্ধেক। লোকটির ভরের অর্ধেক। বালকের ভর লোকটির ভরের অর্ধেক।
বালকের ভর লোকটির ভরের অর্ধেক, এবং লোকটির গতিশক্তি এবং লোকটির গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। বালকটির গতিশক্তির অর্ধেক। বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, মানে হাফ। ওকে, তো আমাদের বের করতে বলছে লোকটি যদি তার বেগ, লোকটি যদি তার বেগ 1 মিটার, এটা বোর্ড কোশ্চেনও, এটা কিন্তু বোর্ড কোশ্চেনও, এটা কিন্তু বোর্ডেও আসছে, বুয়েট প্লাস হচ্ছে বোর্ড এক্সাম, এটা কিন্তু বোর্ড এক্সামেও আসছে, খুবই ফেমাস কোশ্চেন। তার বেগ 1 মিটার পার সেকেন্ড বেগ বা 1 মিটার সেকেন্ড বৃদ্ধি করে, তাহলে বালকটার গতিশক্তি এবং লোকটার গতিশক্তি সমান হয়। বালকটির গতিশক্তি এবং লোকটার গতিশক্তি সমান হয়, এবং লোকটার গতিশক্তি সমান হয়। বালকটার গতিশক্তি এবং লোকটার গতিশক্তি সমান হয়। এদের আদিবেগ নির্ণয় করো। এদের আদিবেগ কত হবে? এদের আদিবেগ কত হবে? না, কিন্তু বোর্ডে আসছিল অর্ধেক, বানানটা ভুল হয়েছে, অর্ধেক না। 9-10 ছিল এই ম্যাথ, মানে 9-10 ব্যাপারটা কি, 9-10 হচ্ছে তোমার অনেক স্যাররা এই ম্যাথটা করায়, 9-10 অনেক স্যাররা এই ম্যাথটা করে, মানে এত বেশি ফেমাস, ভালো ভালো স্যাররা যারা 9-10 পড়ছো তারা এই ম্যাথটা করছে। আমিও 9-10 করছিলাম, 9-10 আমার স্কুলের স্যার করাইছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজে পড়তাম, ওই স্যার করাইছিল, স্কুলের স্যার। আচ্ছা, লেখো একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছে, বালকের ভর লোকটার ভরের অর্ধেক, এবং লোকটার গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। লোকটার বেগ, আমি তো সরে দাঁড়াই, লোকটার বেগ হচ্ছে যদি 1% বৃদ্ধি করা হয়, বালকের গতিশক্তি লোকটার গতিশক্তি সমান হয়ে যায়। এদের আদিবেগ নির্ণয় করে আমরা সলিউশনে চলে যাই, খেয়াল করবা, মন দিয়ে দেখবা কি বলছে। বালকের ভর, দেখো বালকের ভর লোকটার ভরের অর্ধেক, তো বালকের ভরকে আমরা এম অফ বি ধরলাম, বালকের ভর এম অফ বি, বি ফর বালক, আর লোকটার ভরকে আমরা এম অফ এল ধরলাম, বালক বা বি ফর বয়, আর লোকটার ভরটাকে আমরা এম অফ এম ধরলাম, ম্যানের ভর এম অফ এম। তো কি বলছে, বালকের ভর লোকটার ভরের অর্ধেক, তাহলে বালকের ভর যদি এম অফ বি হয়, লোকটার ভর যদি এম অফ তোমার এম হয়, ম্যান লোকটার ভর, তাহলে বালকের ভর লোকটার ভরের হচ্ছে অর্ধেক, তাহলে হাফ অফ এম অফ এম। তাহলে বালকের ভর লোকটার ভরের কি বলতো, অর্ধেক। তাহলে একটু মন দিয়ে দেখবা, তাহলে বালকের ভর যদি লোকটার ভরের অর্ধেক হয়, তাহলে আমি লিখতে পারবো 2mb ইজ ইকুয়াল টু কি বলতো, mm কিন্তু লেখা যায়, 2mb ইকুয়াল টু কিন্তু mm লেখা যায়। আচ্ছা, তো লিখলাম আমরা, তাহলে অতএব mm ইকুয়াল টু আমরা 2mb লিখতে পারি, mm ইকুয়াল টু 2mb। আচ্ছা, এরপরে কি বলছে, এটা গেল হচ্ছে প্রথম শর্ত, এরপরে বলছে যে লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির অর্ধেক, লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির অর্ধেক। তাহলে লোকটার গতিশক্তিকে আমরা ই কে এম ধরলাম, লোকটার গতিশক্তি বলছে লোকটার গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, এই যে লোকটার গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, তাহলে লোকটার গতিশক্তি হবে হাফ অফ বালকটার গতিশক্তি, তাহলে বালকটার গতিশক্তি হচ্ছে আমি বলতে পারি ই তোমার হচ্ছে বি, এটা আমি বলতে পারি, ওকে, ই কে বি হাফ অফ ই কে বি আমরা বলতে পারি এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে 2 ই কে এম ইকুয়াল টু ই কে বি লেখা যায়, আচ্ছা বুঝলাম আমরা। তো এবার খেয়াল করবা, এখান থেকে আমরা এই লাইন থেকে তো লিখতে পারি, খেয়াল করবা এখান থেকে যে এই লাইন থেকে, এখান থেকে আমরা এখানে আসলাম, দেখো তাহলে 2 ই কে এম মানে ম্যানের গতিশক্তি, তাহলে ফর্মুলা হচ্ছে হাফ এম ইন্টু ম্যানের বেগের স্কোয়ার, হাফ এম ইন্টু ম্যানের বেগের স্কোয়ার ইজ ইকুয়াল টু ই কে বি মানে বালকের গতিশক্তি, ফর্মুলা হচ্ছে হাফ এম ইন্টু বালকের বেগের স্কোয়ার, দেখতে পারবো আমরা। আচ্ছা, এখান এটা তো আমার ম্যানের ভর আর বালকের ভর, ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু মন দিয়ে দেখবা,
এখান থেকে কি কি করা যায় দেখো, এখান থেকে হাফ হাফ কাটাকাটি করা যায়, এই যে হাফ আর হাফ আমরা কাটাকাটি করলাম, তাহলে খেয়াল করবা, তাহলে 2 ইন্টু, এবার দেখো এম অফ এম মানে কি, এম অফ এম মানে কি 2 MB না, তাহলে এম অফ এম এর জায়গায় আমরা 2 MB লিখলাম, এম অফ এম এর জায়গায়, সাথে হচ্ছে আমার ভি অফ এম এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমার হচ্ছে এম অফ বি আর এখানে আমার হচ্ছে ভি অফ বি এর কি বলতো স্কোয়ার। এবার খেয়াল করবা 2 দুগুণী 4, তাহলে 4 MB ভি অফ এম এর স্কোয়ার, 4 MB ভি অফ এম এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি এম অফ বি ভি অফ বি এর কি বলতো স্কোয়ার কিন্তু বলা যায়। এখান থেকে খেয়াল করবা, এখান থেকে এম অফ বি কাটা চলে যাবে, তাহলে আমার এখান থেকে 4 ভিএম স্কোয়ার আর ভিবি স্কোয়ার, দুই পক্ষে রুট করো, দুই পক্ষে রুট করলে খেয়াল করবা 4 ভিএম স্কোয়ার, মানে বাম পক্ষে রুট করলে খেয়াল করবা 4 কে রুট করলে 2 আর ভিএম স্কোয়ারকে রুট করলে হবে হচ্ছে ভিএম, আর এখানে খেয়াল করবা ভিবি স্কোয়ারকে রুট করলে হবে হচ্ছে নর্মালি ভিবি। তাহলে এই হচ্ছে আমার একটা ইকুয়েশন, তাহলে এটাকে তুমি দাও হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করবা, এবার হ্যাঁ এবার খেয়াল করবা, এবার সেটা হচ্ছে যে আমরা এবার আরো সামনে আগাই, দেখো এখান থেকে, তো এইটুকুকে আমরা বুঝছি, এটুকু আমরা বুঝছি। এবার পরের কথা বলছে যে যদি লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে বালকের গতিশক্তি আর লোকটার গতিশক্তি সমান হয়। আচ্ছা এখন খেয়াল করবা, লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, লোকটার বেগ, তাহলে খেয়াল করবা লোকটার বেগ হাফ এম অফ তোমার এম ইন্টু ভি অফ এম প্লাস 1 এর স্কোয়ার, এটা হচ্ছে আমার লোকটার গতিশক্তি, দ্যাট ইজ লোকটার নতুন গতিশক্তি। খেয়াল করবা লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে যে ভিএম প্লাস 1, তাহলে লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে লোকটার গতিশক্তি হবে হাফ ইন্টু লোকটার ভর, এটা হচ্ছে লোকটার নতুন গতিশক্তি, দ্যাট ইজ লোকটার নতুন গতিশক্তি, নতুন অবস্থার কথা আমি লিখতেছি। তাহলে লোকটার নতুন অবস্থা যদি 1 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি করে, তাহলে বেগ হচ্ছে এটা, তাহলে বেগের স্কোয়ার, বেগ হচ্ছে বেগের স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু নতুন বেগের স্কোয়ার, এটা হচ্ছে লোকটার গতিশক্তি হবে বালকের গতিশক্তির সমান, দ্যাট ইজ হচ্ছে হাফ ইন্টু বালকের ভর, বালকের ভর হচ্ছে আমার এম অফ বি ইন্টু বালকের বেগের স্কোয়ার, এটা হচ্ছে সমান হবে, এটা সমান হবে। তাহলে নতুন অবস্থায় খেয়াল করবা লোকটার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে দ্যাট ইজ লোকটার নতুন গতিশক্তি হবে বালকের গতিশক্তির সমান। আচ্ছা তাহলে এখান থেকে খেয়াল করবা হাফ আর হাফ কাটা, এই দুই কাটা, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে এম অফ এম ভি অফ এম প্লাস কত বলতো 1 এর স্কোয়ার, ভি অফ এম প্লাস 1 এর কি বলতো স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এম অফ বি ভি অফ বি এর স্কোয়ার আমরা বলতে পারি। আচ্ছা এবার দেখবা, এবার এম অফ এম মানে কি 2 MB, এম অফ এম মানে কি 2 MB, তাহলে এম অফ এম এর জায়গায় 2 MB লিখে দাও, তাহলে এম অফ এম এর জায়গায় আমরা 2 MB লিখলাম, এম অফ এম মানে 2 MB, তাহলে 2 MB লিখলাম আমরা, এখানে হচ্ছে আমার ভিএম প্লাস 1 এর কি বলতো স্কোয়ার ইজ ইকুয়াল টু MB ইন্টু ভিবি এর কি বলতো স্কোয়ার। আচ্ছা এবার এখান থেকে দেখবা, এখান থেকে MB কাটাকাটি চলে যায়, MB কাটাকাটি করলাম, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 2 ইন্টু ভিএম প্লাস 1 এর স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে আমার ভিবি এর কি বলতো স্কোয়ার। এবার দুই পক্ষে রুট করবা, বামে রুট করবা ডানে রুট করবা, তাহলে খেয়াল করবা বাম পক্ষে রুট করো, তাহলে 2 কে রুট করলে হবে হচ্ছে √2, আর এই যে ভিএম প্লাস 1 হোল স্কোয়ারকে রুট করলে হবে হচ্ছে ভিএম প্লাস কত বলতো ভিএম প্লাস 1, আর ভিবি স্কোয়ার খেয়াল করবা ভিবি স্কোয়ারকে রুট করলে হবে হচ্ছে নর্মালি ভিবি। এই হচ্ছে আমাদের ব্যাপার, আচ্ছা বোঝা গেল ব্যাপারটা, দুই পক্ষে রুট করছো আর কিছুই না, তাহলে বাম পক্ষে রুট করছো 2 কে রুট করলে √2, ভিএম প্লাস 1 হোল স্কয়ার রুট ওভার করলে ভিএম প্লাস 1, আর ভিবি স্কয়ারকে রুট করলে ভিবি। আচ্ছা ভিবি মানে কি 2 ভিএম না, ভিবি মানে কি 2 ইনটু ভিএম না, এই যে ভিবি, এই ভিবির জায়গায় তুমি যদি 2 MB লেখো, 2 ইনটু ভিএম লেখো সমস্যা হবে, তাহলে ভিবির জায়গায় 2 ইনটু ভিএম লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে তুমি এখন ভিএম এর মানটা বের করতে পারবা, ইজিলি বের করতে পারবা, সব মানটা মোটামুটি জানো, তাহলে এখান থেকে তুমি ভিএম এর মানটা বের করতে পারবা। আমি যদি কোনো ক্যালকুলেশন ভুল না করে থাকি তাহলে আমাদের এখান থেকে ভিএম এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব, এখান থেকে খেয়াল করবা, এখান থেকে গুণ করে ফেলো, তাহলে গুণ করলে আমার থাকবে হচ্ছে √2 ভিএম প্লাস √2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ভিএম, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 2 ভিএম মাইনাস √2 ভিএম ইকুয়াল টু √2, তাহলে এখান থেকে খেয়াল করবা ভিএম এর মান আসবে হচ্ছে, ভিএম কমন নিলে 2 মাইনাস √2
ইজ ইকুয়াল টু √2। তাহলে এখান থেকে আমাকে বলবা তো ভিএম এর মানটা কত আসে। ভিএম এর মান √2 ডিভাইড বাই 2 মাইনাস √2 সামথিং মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভিএম এর মান। ভিএম এর মান কিছু একটা মিটার পার সেকেন্ড আসবে, কিছু একটা মিটার পার সেকেন্ড আসবে। এবার এই ভিএম এর মানটা, এই ভিএম এর মানটা এখান থেকে তুমি যে ভিএম এর মান পাবা, সেই ভিএম এর মানটা 1 নাম্বার সমীকরণে বসাও, সেই ভিএম এর মানটা 1 নাম্বার সমীকরণে বসে তুমি ভিবির মানটা পেয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। তো দেখে নাও তো বুঝতে পারছে কিনা। আচ্ছা বুঝলাম না, এখানে আব্দুল সালাম সমানে হচ্ছে মেনশন করে দিচ্ছ এমন এমন, এটা তো একটা গ্রুপ, প্রাইভেট গ্রুপ, তুমি এখানে মেনশন করে লাভ হবে। 2.41 তাহলে আসবে 2.41। এই মানটা এখানে বসালে চলে আসবে। 1 নাম্বার ইকুয়েশনটা বুঝো নাই, কাটাকাটি, জাস্ট কাটাকাটি, এমবি কাটা, তারপর রুট করছি, বাম পক্ষকে রুট করছো, বাম পক্ষকে রুট করা বুঝো না ভাইয়া, রুট করা। 4কে রুট করলে 2, ভিএম স্কোয়ারকে রুট করলে ভিএম, বাম পক্ষ ডান পক্ষ রুট করছি, 4কে রুট করলে 2, ভিএম স্কোয়ারকে রুট করলে ভিএম। আর ডান পক্ষে রুট করতে হবে, কারণ এক পক্ষে রুট করছো আরেক পক্ষে রুট করবে না, এটা তো হয়ে যায়, খারাপ জিনিস হয়ে যায়। একজনকে তুমি খাবার দিলা, আরেকজনকে খাবার দিলা না, রাগ করবে না দুজন, আরেকজন রাগ করবে না। বাম পক্ষে রুট করে ডান পক্ষে রুট করতে হবে। তাহলে বাম পক্ষে রুট করলে 4কে রুট করলে 2, ভিএম স্কোয়ারকে রুট করলে ভিএম, ডান পক্ষে রুট করো ভিবি স্কোয়ারকে রুট করলে ভিবি। 1 নাম্বার ইকুয়েশন না বোঝার কি আছে। দুই নাম্বারটা আরেকবার বলেন, কোন 2 নাম্বার? 2 নাম্বার বলে এখানে এবার কি আছে ভাই? হাফ হাফ কাটাকাটি করলাম, 2 থাকার কথা। এই যে হাফ, এই হাফ কাটাকাটি 2 তো আছে। ও আচ্ছা, মানে এটাও তো আরেকটু বুদ্ধি খাটাও, এই হাফ কাটাকাটি, তাহলে এই 2টা, এই যে এই 2টা এখানে বসছে, আর এটা তো বক্স করো। এমএম এর জায়গায় লিখছে, যে এমএম এর জায়গায় 2 MB লেখা যায়, এমএম এর জায়গায় 2 MB লেখা যায়, এমএম এর জায়গায় 2 MB লিখছে, একটু বুদ্ধি ইউজ করো। এমএম এর জায়গায় 2 MB লেখা যায়, এই এমএম এর জায়গায় 2 MB লিখছে, আর কিছুই না। বুঝতে পারছি ম্যাটটা? ওকে ওকে, নতুনটা বুঝো নাই। মানুষের বেগ 1 বাড়াইছি, নতুন বেগ হচ্ছে এটা, দ্যাট ইজ নতুন বেগ 1 বাড়াইছি, নতুন বেগের স্কোয়ার, মানুষের ভর, আর হাফ ইন্টু মানুষের ভর ইন্টু মানুষের নতুন বেগের স্কোয়ার, মানে মানুষের নতুন গতিশক্তি বা লোকের নতুন গতিশক্তি, সেটা হবে হাফ, মানে হাফ এমবি মানে বালকের ভর, আর ভিবি মানে বালকের বেগের স্কোয়ার। হাফ ইন্টু বালকের ভর ইন্টু বালকের বেগের স্কোয়ার মানে বালকের গতিশক্তি। নতুন অবস্থায় লোকটার গতিশক্তি আর বালকের গতিশক্তি সমান। এটা 9-10 ম্যাথ, এটা অ্যাকচুয়ালি 9-10 ম্যাথ। এটা না বুঝে মানে তো খুবই খারাপ অবস্থা। এক্স্যাক্টলি, হিমেল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং 9-10 ম্যাথ। এটা না বুঝার কি আছে ভাই? সামনে আগাবো, বলো কোন জায়গায় ঝামেলা আছে কিনা বলো। এটা কেমনে করছে? এটা হচ্ছে লোকটার নতুন গতিশক্তি, তাহলে হাফ ইন্টু লোকটার ভর ইন্টু লোকটার নতুন বেগের স্কোয়ার, হাফ ইন্টু লোকটার ভর ইন্টু লোকটার নতুন বেগ হচ্ছে আগের বেগ +1 তার স্কোয়ার। সামনে আগাবো, মুছবো কিনা বলো, মুছবো কিনা বলো। আচ্ছা মুসলাম, নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে না বুঝলে আরেকবার ভিডিওটা দেখবা, আরেকবার, ঠিক আছে? এগুলো একেবারে সহজ ম্যাথ, একেবারে বাচ্চাদের ম্যাথ।
ঠিক আছে, মানে এগুলো তো কোনো ম্যাথই না অ্যাকচুয়ালি। কাজ ক্ষমতা শক্তি যে ম্যাথগুলো আমরা করছি একটু আগে, মানে যে গতকালকের ক্লাস বা হচ্ছে আজকের ক্লাসের শুরুতে, এগুলো তো কোনো কিছুই না, বাচ্চাদের ম্যাথ। ঠিক আছে, বাচ্চাদের। তো খেয়াল করবা এবার একটু ভালো ম্যাথ, মোটামুটি ম্যাথের নাম্বার ভুলে গেছি, কত নাম্বার ম্যাথ জানি না, স্টার্ট দিই। বলছে স্মল এম ভরের একটি স্মল এম ভরের একটি টেবিল টেনিস বল স্মল এম ভরের একটি টেবিল টেনিস বল 30 মিটার উঁচু কোনো ভবনের ছাদ হতে গড়াতে ভূমিতে পড়ল। গড়াতে ভূমিতে আছড়ে পড়ল। গড়াতে ভূমিতে আছড়ে পড়ল। ভূমিতে বস্তুটি 40 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করল। ভূমিতে বস্তুটি 40 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। ভূমিতে বস্তুটি 40 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। কথা হচ্ছে ছাদ ত্যাগ করার পূর্বে বলটি কত বেগে গড়াচ্ছিল? লিখে নাও, দ্রুত লিখে নাও। লেখা হয়ে গেছে? লেখা হয়েছে? ওকে, লেখা যদি ডান হয় তাহলে আমরা সামনে আগাই। তো খেয়াল করবা মন দিয়ে, কোশ্চেন আর কি, কোশ্চেন। ওকে, লেখা যদি ডান হয় তাহলে একটু খেয়াল করবা। আমরা সলিউশনে চলে যাই, সলভে। কি বলছে? যেটা বিল্ডিং এর ছাদ আছে, সেই ছাদে তোমার একটা বস্তু গড়াচ্ছে। এই যে এইভাবে খেয়াল করবা, এই যে ছাদ, বিল্ডিং এর ছাদ, আর এটা হচ্ছে আমাদের মাটি, দ্যাট ইজ হচ্ছে আমার মাটি। আচ্ছা, একেবারে সহজ ম্যাথ এটা। তাহলে এই যে বিল্ডিং এর ছাদ, তো ছাদের উচ্চতা মানে মাটি থেকে ছাদের উচ্চতা হচ্ছে আমার এইচ, দ্যাট ইজ হচ্ছে আমার এইচ। তাহলে মাটি থেকে ছাদের উচ্চতা হচ্ছে আমার এইচ। হ্যাঁ, আচ্ছা। তো একটা বল, এই যে বল, স্মল এম ভরের বল গড়ায় এই যে সামনের দিকে গড়ায় সামনে যাচ্ছে। এই জায়গায় হচ্ছে স্মল এম ভরের বলটা এই জায়গায় আসলো। হ্যাঁ, এই জায়গায়। তো সে হচ্ছে ইউ বেগে মনে করো গড়াচ্ছিল। তো এটা ঘর্ষণহীন তল, তুমি চিন্তা করো। তাহলে ইউ বেগে গড়ায় একেবারে ছাদের কিনারে সে ইউ বেগেই সে ছিটকে যাবে। ইউ বেগে, যেহেতু সে ইউ বেগে গড়াচ্ছিল, তাহলে সে ইউ বেগেই সে ছিটকে যাবে। তাহলে যেহেতু সে ইউ বেগে গড়াচ্ছিল, তাহলে সে ইউ বেগেই ছিটকে যাবে। এই মনে করো ইউ বেগে হচ্ছে ছাদ থেকে আমার এই বলটা, স্মল এম ভরের হচ্ছে এই বলটা হচ্ছে ইউ বেগে ছিটকে যাবে। ছিটকে গেল, ইউ বেগে ছিটকে গেল, যার ফলে ইউ বেগে ছিটকে গেল। দেখো
টেবিল ছাদের উপর থেকে গড়ায় যাচ্ছিল, যার ফলে যে এই পয়েন্ট আসার পর ইউ বেগে এসে গড়াচ্ছিল এবং ছাদের হচ্ছে ছাদের এই তলটা আমি ধরলাম অমসৃণ তল, মানে কোনো প্রকার ঝামেলা নাই, সরি মসৃণ তল, কোনো প্রকার ঘর্ষণ নাই, কিছু নাই, যার ফলে বেগটা সেম থাকবে। গড়ায় কোনায় আসলো, কোনায় এসে একেবারে সম্মুখ দিকে আনুভূমিক বরাবর ইউ বেগ প্রাপ্ত হলো, কারণ সে ইউ বেগে মুভ করতেছিল, তার গতি জড়তার কারণে সামনের দিকে ইউ বেগ কাজ করতেছে, যার ফলে ছাদ থেকে সে প্রাসের মতন করে সে হচ্ছে কোথায় আঘাত করবে, সে হচ্ছে এই ভূমিতে আঘাত করবে, যার ফলে সেই যেভাবে করে প্রাসের মতন গতিপথ নিয়ে, এরকম বক্রপথ গতিপথ নিয়ে সে ভূমিতে আঘাত করবে। তো ভূমিতে সে মনে করো ভি বেগে আঘাত করবে, তো ভূমিতে সে যত বেগে আঘাত করবে সেই বেগের মান আমার দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, সেই বেগের মান আমার দেওয়া আছে, আর উচ্চতা আমার দেওয়া আছে 30 মিটার। ভূমি থেকে ওই বিল্ডিং এর উচ্চতা আমার দেওয়া আছে এইচ, আমার দেওয়া আছে হচ্ছে 30 মিটার। ওকে, তাহলে এবার এই ম্যাথটা আমরা সলভ করবো। তাহলে খেয়াল করবা, একেবারে টপমোস্ট পয়েন্টের এই পয়েন্টের নাম তুমি দাও হচ্ছে এ বিন্দু, এই পয়েন্টের নাম এ বিন্দু দিলাম, আর এই পয়েন্টের নাম তুমি দাও হচ্ছে বি বিন্দু। আচ্ছা, তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে আমার এ বিন্দু, আর এই পয়েন্টের নাম হচ্ছে আমার কি বলতো বি বিন্দু। এ বিন্দু আর বি বিন্দু, বুঝছো? এ বিন্দু আর বি বিন্দু। আচ্ছা, তাহলে এ থেকে বিতে সে পড়তেছে, তাহলে এ থেকে এতে তুমি, এবং আমাদের হচ্ছে এ থেকে যখন সে বিতে পড়তেছে, মাঝখানে পথের মাঝে কোনো বাধাদানকারী বল নাই, কোনো ঘর্ষণ বল নাই, কোনো ঝামেলা নাই। তাহলে বস্তুটা যখন এ থেকে বিতে পড়তেছে, এ থেকে বি পড়াকালীন, মানে এই রাস্তা জুড়ে কোনো প্রকার ঘর্ষণ বল নেই, কোনো প্রকার বাধাদানকারী বল নাই, কোনো প্রকার শক্তি খেয়ে ফেলার মতন বা শক্তি শোষণ করার মতন বা শক্তি নষ্ট করার মতন কোনো মাঝখানে কোনো মানে বল নাই, কোনো প্রকার ঝামেলা নাই। ঝামেলা না থাকলে এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি কি হবে? সমান হবে। তাহলে ঝামেলা না থাকলে টোটাল এনার্জি অফ এ পয়েন্ট ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? টোটাল এনার্জি অফ বি পয়েন্ট হবে। আচ্ছা, ভালো কথা, খেয়াল করবা এ বিন্দুর মোট শক্তি, তাহলে এ বিন্দুতে বেগ আছে, আবার এ বিন্দুটা খেয়াল করো ভূমি থেকে এই উচ্চতায় আছে, তাহলে এ বিন্দুতে বেগের কারণে হচ্ছে গতিশক্তিও আছে, আবার এ বিন্দুতে উচ্চতার কারণে কি আছে? বিভব শক্তিও আছে। তাহলে এ বিন্দুতে বেগের কারণে গতিশক্তিও আছে, দ্যাট ইজ হাফ এম ইন্টু ইউ স্কোয়ার, কারণ এ বিন্দুতে বেগ হচ্ছে আমার ইউ, প্লাস এ বিন্দুতে উচ্চতার কারণে বিভব শক্তিও আছে, দ্যাট ইজ এম জি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু ইটিবি। বি বিন্দুতে খেয়াল করবা, বি বিন্দুতে বেগের কারণে গতিশক্তিও আছে, দ্যাট ইজ হাফ এম বি বিন্দুর বেগের স্কোয়ার ভি স্কোয়ার, প্লাস বি বিন্দু কিন্তু মাটিতে, বি বিন্দু কিন্তু ভূমিতে, যেহেতু সে ভূমিতে অবস্থান করতেছে, ভূমি থেকে কিন্তু তার কোনো উচ্চতা নাই, তাহলে বি বিন্দুটা একেবারে ভূমিতে অবস্থান করতেছে, বি বিন্দুটা ভূমি থেকে তার কোনো উচ্চতা নাই, উচ্চতা না থাকলে তার কোনো কি থাকবে না? বিভব শক্তি থাকবে না। তাহলে এবার খেয়াল করবা, এখান থেকে আমার সব পক্ষ থেকে এম এম কাটাকাটি যায়, সব পক্ষ থেকে এই ভরগুলো কাটাকাটি যায়, ভর কাটাকাটি যায়। তাহলে এখান থেকে খেয়াল করবা, তাহলে এখানে আমার থাকবে হচ্ছে হাফ ইউ স্কোয়ার প্লাস জি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার হাফ ভি স্কোয়ার। এখান থেকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে উভয় পক্ষ গুণ করো, সব পক্ষে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে ইউ স্কোয়ার, প্লাস 2 দিয়ে গুণ করলে 2gh ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কি বের করতে বলছে? আমাকে ইউ বের করতে হবে, ইউ কত বেগে গড়াচ্ছিল, এই ইউ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমার ইউ ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার, মানে হচ্ছে 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি হচ্ছে 9.8, 2 ইন্টু 9.8 গুণ হচ্ছে 30। তাহলে যা আসবে তত হচ্ছে আমার উত্তর। কত হচ্ছে? দেখো কত বেগে গড়াচ্ছিল, ইউটা আমরা বের করতে পারলাম, কত বেগে হচ্ছে আমার বলটা গড়াচ্ছিল সেই বেগের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারলাম। বলো কত আসে? আর ম্যাথটা বুঝতে পারলাম কিনা বলো, একবার দেখে নাও ম্যাথটা বুঝতে পারলাম কিনা একটু বলো, ম্যাথটা আমরা পারফেক্টলি বুঝতে পারলাম কিনা একটু আমাকে বলো। ম্যাথটা পারফেক্টলি আমরা বুঝতে পারলাম কিনা বলো। আচ্ছা, একটা এমসিকিউ দেই তোমাদের, এমসিকিউ দেখি তো উত্তর করো তো কি পারো কিনা। চট্টগ্রাম বোর্ডে আসছিল এই এমসিকিউটা, চিটাগাং বোর্ডে এমসিকিউ তোমাদের দেখাই। এমসিকিউ তাহলে এমসিকিউ এটা পারো কিনা বলবা, যে বলছে এমসিকিউ সে হচ্ছে রৈখিক ভরবেগ
ভার্সেস রৈখিক ভরবেগ ভার্সেস গতিশক্তি। গতিশক্তির লেখচিত্র কোনটা হবে? লেখচিত্র অপশন 1 এরকম, অপশন 2 হচ্ছে এরকম, অপশন 3 হচ্ছে ইকে আর হচ্ছে পি, এক্স অক্ষ বরাবর পি। অপশন 3 হচ্ছে এরকম, আর অপশন 4 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমার ইকে আর এক্স অক্ষ বরাবর আমার পি। অপশন 4 হচ্ছে এরকম, আর এটা হচ্ছে অপশন 1, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার ইকে, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার পি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার ইকে, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার পি। বলো কোনটা সঠিক, কোন গ্রাফটা সঠিক বলতাম। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 আসছিল, করে ফেলো। বলতাম কোনটা সঠিক, বলবা এই যে এই এমসিকিউটা কোনটা সঠিক বলবা। রৈখিক ভরবেগ গণন গতিশক্তি লেখচিত্র কোনটা সঠিক? দেখি আমরা কতটুকু তোমাদের আসলে মেধা আছে, দেখি বলো কোনটা কারেক্ট। রুম্মান আকবর আলী, আচ্ছা সবাই দেখি সঠিক উত্তর দিচ্ছ। এক্স্যাক্টলি এটা হবে, অপশন 1 হবে, অপশন 1। বাকিগুলো কিন্তু হবে না। কিভাবে বুঝলাম খেয়াল করবা। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক 9 ছিল ইকে ইজ ইকুয়াল টু, ইকে মানে গতিশক্তি সমান ভরবেগের স্কোয়ার পি স্কোয়ার বাই 2m, এটা আমরা জানতাম। ইকে সমান পি স্কোয়ার বাই 2m। আচ্ছা তাহলে এখান থেকে লেখা যায় ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, ইকে হচ্ছে পি স্কোয়ারের সমানুপাতিক। আচ্ছা ইকে আমার কোন অক্ষে আছে? ইকে ওয়াই অক্ষে আছে, তাহলে ওয়াই লিখলাম, ইকের জায়গায় ওয়াই লিখলাম। ইকে আমার কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে আছে, ইকের জায়গায় ওয়াই লিখলাম। মাঝখানে সমানুপাতিক লিখলাম। পি স্কোয়ার, পি আমার কোন অক্ষে আছে? এক্স অক্ষে, তাহলে পি স্কোয়ার মানে কি বলতো? এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এটা কার গ্রাফ, কাকে মিন করে? y is proportional to x স্কয়ার, তো পরাবৃত্তকে মিন করে, পরাবৃত্তকে মিন করে, পরাবৃত্ত। এটা স্ট্রেট লাইন তো না, এটা স্ট্রেট লাইন তো না, এটা স্ট্রেট লাইন তো না, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত না। তাহলে একমাত্র আছে হচ্ছে বাকি এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেল? আর কিছু এমসিকিউ কি তো তোমরা সবগুলোই পারার কথা, যে পরিমাণ বেসিক দিছি আসলে অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা ম্যাথ সলভ করি। দেখো দেখো এরপর ফেমাস কোশ্চেন, কয়েকটা ফেমাস কোশ্চেন করাই দিই। তো লিখবা যে একটি বস্তুর ভরবেগ, এক সেকেন্ড দাঁড়াও, ওকে লিখবা কোশ্চেন। একটি বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে, আচ্ছা 80% লিখি। একটি বস্তুর ভরবেগ 80% বাড়ানো হলে গতিশক্তি শতকরা কত বাড়বে? শতকরা কত বাড়বে? গতিশক্তি শতকরা কত বাড়বে? তাহলে একটি বস্তুর ভরবেগ 80% বাড়ানো হলে গতিশক্তি শতকরা কত বাড়বে, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে সলিউশনে। আচ্ছা তো দেখো একটি বস্তুর ভরবেগ 80% বাড়ানো হলে, ওকে
তাহলে ভরবেগ আদি ভরবেগ আমি ধরলাম P1, তাহলে আদি ভরবেগ খেয়াল করবা মন দিয়ে, আদি ভরবেগ, ভরবেগকে আমরা P দিয়ে প্রকাশ করি, তাহলে আদি ভরবেগ আমি ধরলাম হচ্ছে P1। ওকে, তাহলে নতুন ভরবেগ 80% বাড়ানো হয়েছে, তাহলে নতুন ভরবেগ খেয়াল করো মন দিয়ে, নতুন ভরবেগ, তাহলে নতুন ভরবেগ একটু মন দিয়ে খেয়াল করবা, নতুন ভরবেগ, তাহলে নতুন ভরবেগ আমি P2 দিয়ে প্রকাশ করলাম, এটা হবে হচ্ছে আমার বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হলো। তাহলে আদি ভরবেগ ছিল P1 প্লাস বাড়ানো হলে মানে প্লাস, কত পার্সেন্ট বাড়ানো হলো, যে বাড়ানো হলো মানে প্লাস, আদি ভরবেগের সাথে প্লাস করবা, প্লাস কত পার্সেন্ট, 80%, তাহলে প্লাস 80%, কার 80%, ওই আদিটার 80%, তাহলে 80% অফ কি বলতো, অফ P1, 80% অফ P1, P1 এর 80% বাড়ানোর জন্য প্লাস। তাহলে এখানে খেয়াল করবা, এখানে P1 প্লাস 80% মানে হচ্ছে 80/100, আর অফ মানে হচ্ছে গুণ, গুণ অফ P1। তাহলে এখান থেকে খেয়াল করবা P1 কমন দিলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 0.8, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1.8 অফ কি বলতো P1, এটা হচ্ছে আমার P2 এর ভ্যালু, তাহলে P2 হচ্ছে আমার 1.8 অফ কি বলতো P1, তাহলে P2 ভ্যালু হচ্ছে 1.8 অফ কি বলতো P1। এইটুকু বুঝছি আমরা, এইটুকু আমরা বুঝছি, এইটুকু আমরা অবশ্যই বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো এবার দেখবা, এবার আমরা ফাইনাল গতিশক্তি বের করার চেষ্টা করি, ফাইনাল গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তি খেয়াল করো মন দিয়ে, শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি, আর তারপর আমরা আদি গতিশক্তিও লিখবো। শেষ গতিশক্তি আমরা লিখি, আর প্রাথমিক গতিশক্তি লেখার চেষ্টা করি। তাহলে প্রাথমিক গতিশক্তি, তাহলে প্রাথমিক গতিশক্তি, প্রাথমিক গতিশক্তি খুবই মন দিয়ে দেখবা, প্রাথমিক গতিশক্তি। আচ্ছা, তাহলে প্রাথমিক গতিশক্তি আমি প্রকাশ করলাম EK1 দ্বারা, EK1 মানে আদি গতিশক্তি হবে হচ্ছে EK সমান P²/2m, তাহলে আদি গতিশক্তি হবে হচ্ছে আমার আদি ভরবেগের স্কোয়ার বাই কত বলতো, বাই 2m, ভর তো চেঞ্জ হবে না। আর শেষ গতিশক্তি বা নতুন গতিশক্তি হবে হচ্ছে, নতুন গতিশক্তি EK2, তাহলে নতুন গতিশক্তি ইজ ইকুয়াল টু নতুন ভরবেগের স্কোয়ার বাই কত বলতো, বাই হচ্ছে 2m বলা যায়। আচ্ছা, তো এবার আমরা মানগুলো বসাই, তাহলে খেয়াল করবা EK2, তাহলে EK2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে P2², P2 মানে কত 0.8 ইন্টু P1, তাহলে P2² মানে হচ্ছে 0.8 ইন্টু P1 এর কি বলতো, তার হচ্ছে স্কোয়ার, ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই 2m আমরা বলতে পারি। তাহলে এখান থেকে একটু মন দিয়ে দেখবা, দ্যাট ইজ হবে আমার EK2 ইজ ইকুয়াল টু আমার হবে হচ্ছে 1.8 স্কোয়ার ইন্টু P1² বাই কত বলতো, বাই হচ্ছে 2m বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করবা P1²/2m মানে কি, P1²/2m মানে হচ্ছে EK1, P1²/2m মানে হচ্ছে EK1। তাহলে এখান থেকে একটু খেয়াল করবা EK2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1.8 এর স্কোয়ার ইন্টু কত বলতো, ইন্টু EK1 বলা যায়। তাহলে এই যে এবার EK2 বের করে ফেললাম। তো এবার আমরা গতিশক্তির শতকরা পরিবর্তন আমাদের বের করতে বলছে, মানে শতকরা কত বাড়বে, শতকরা কত বাড়বে আমাদের বের করতে বলছে, শতকরা বৃদ্ধি। তাহলে আমাদের গতিশক্তির শতকরা বৃদ্ধি, তাহলে আমরা এখান থেকে লিখি, আমরা গতিশক্তির শতকরা বৃদ্ধি বের করতে চাই, তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধি আমরা বের করতে চাই, তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধিটুকু হবে, একটা ভাগ চিহ্ন দিবা, উপরে লিখবা গতিশক্তির পার্থক্য, তাহলে গতিশক্তির পার্থক্য হচ্ছে আমার EK2 মাইনাস হচ্ছে আমার EK1, উপরে লিখবো গতিশক্তির পার্থক্য, নিচে লিখবো আদি গতিশক্তি তথা EK1 ইন্টু শতকরার জন্য আমি লিখবো হচ্ছে 100%। তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধি তোমাকে যদি বের করতে বলে, উপরে লিখবো পার্থক্য বা গতিশক্তির পরিবর্তন, নিচে লিখবো আদি অবস্থা ইন্টু কত বলতো 100%। তাহলে এবার আমরা এখান থেকে মানটা বের করি, আমি এটা মুছে ফেলি, এটা আমি মুছে ফেলি, আমার এখান থেকে মানটা আমি বের করতে চাই। তাহলে এবার আমরা হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলো বসাই দিব, জাস্ট এই ভ্যালুগুলো আমরা ইনপুট দিয়ে বসাই দিব। তাহলে খেয়াল করবা মন দিয়ে EK1, ওকে, তো খেয়াল করো এখান থেকে মুছে দিলাম এগুলা। তা দেখো EK2 মানে 0.8 স্কোয়ার, দেখো EK2 মানে আসলে 1.8 স্কোয়ার ইন্টু EK1, এটা হচ্ছে আমার EK2 এর ভ্যালু। EK2 মানে হচ্ছে 1.8 হোল স্কোয়ার ইন্টু EK1। আচ্ছা, EK2 এর মান মাইনাস EK1 ডিভাইড বাই হচ্ছে EK1 ডিভাইড বাই EK1 ইন্টু কত বলতো, ইন্টু 100%। এবার একটু খেয়াল করবা, উপর থেকে EK1 কমন নাও,
তাহলে উপর থেকে ইকে ওয়ানটা কমন দিলে আমার থাকবে হচ্ছে 1.8 স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই কি বলতো, ডিভাইড বাই ইকে ওয়ান ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100%। তো এবার কথা হচ্ছে যে আমাদের এখান থেকে ইকে ওয়ান কাটা, তাহলে কত পার্সেন্ট থাকে একটু আমাকে কমেন্টে জানাই দাও, কত পার্সেন্ট থাকে একটু আমাকে কমেন্টে জানাই দাও, শতকরা কত বৃদ্ধি। তাহলে 1.8 হোল স্কোয়ার মাইনাস 1 এর সাথে হচ্ছে 100% গুণ দিবা, তাহলে কত পার্সেন্ট আসে তোমাকে কমেন্টে বলো। 2.24%। আচ্ছা এখানে তো মানে ভুল করছে না, এটাই তো, এটা কত আসবে দেখো তো, এই মানটা কত আসছে 1.8 স্কোয়ার মাইনাস 1, ভুল করছে ওরা। হ্যাঁ এক্স্যাক্টলি 224% আসবে, এক্স্যাক্টলি তাই তো বলি, 224%। এই ক্যালকুলেশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এগুলো এমসিকিউ তো আসে, ক্যালকুলেশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এমসিকিউ জন্য শর্টকাট শিখে লাভ নেই, মনে থাকবে না, ক্যালকুলেশনগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। এখানে আচ্ছা, তো এবার একটা অঙ্ক তোমাদের এইচডাব্লিউ দিই, এই সেম টাইপের একটা অঙ্ক হোমওয়ার্ক। হ্যাঁ তোমার ক্লাস আছে না, শেষ, হ্যাঁ দেখাই দাও, দেখাই দাও, নাও দেখাই দাও, শর্টকাট না মানে আর কি। দেখি, আচ্ছা খেয়াল করো, এই যে এখান থেকে আসলে বের করা যায়, তাই না? 1.18 হোল স্কয়ারের মানটা কত আসে? 1.18, এটার মান আসবে তোমার 3.24, ঠিক আছে? 3.24 ইকে ওয়ান এরকম আসবে। তো এটাকে এইভাবে লিখবা, ইকে ওয়ান প্লাস 2.24 ইকে ওয়ান, ঠিক আছে? তো এই যে 2.24 ইকে ওয়ান না, তো এখন এটাকে যদি তুমি পার্সেন্টে লেখো তাহলে কিভাবে লিখতে পারবা? ইকে প্লাস ইকে ওয়ানের, মানে ইকে ওয়ানের কত পার্সেন্ট? 224 ইন্টু 100%, তাই না? এভাবে লেখা যায়। দাঁড়াও আমি আরো সুন্দর মতো দেখাই, তাহলে বুঝতে পারবা। 224 এখানে কি হবে বলো তো, ইন্টু 100, আর এখানে পার্সেন্ট মানে কি 1/100 না? তো এই দুটোকে গুণ করলে কি পেয়ে যাবা? 224% পেয়ে যাবে। তো এরকম এমসিকিউ যদি এরকম তাড়াতাড়ি শর্টকাটলি করে দিতে পারবা, ঠিক আছে? মানে মেইন কাজ, এটাকে এক মাইনাস করে দিলে তুমি পেয়ে যাবা। এটাকে যদি 1 মাইনাস করে দাও 2.24, আর 2.24কে 100 দিয়ে গুণ করলে 224%, ঠিক আছে? হ্যাঁ, আর যদি হ্রাস পায় তখন আবার 1 মাইনাস। ওকে, থ্যাংক ইউ ফারদিন শেখ ভাইয়া। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম না, এই জিনিসটা বুঝতে পারলাম, এই জিনিসটা বুঝতে পারছি না, এই জিনিসটা যে এখানে তোমার এভাবেও করা যায়, যেটা বললো যে ইকে 3.24 ইকে ওয়ানটাকে তুমি যে ইকে ওয়ান প্লাস 2.24 ইকে ওয়ান লিখতে পারো। তারপর হচ্ছে দেখো এই 2.24কে তুমি 2.24 ইন্টু 100% লিখতে পারো। তাহলে খেয়াল করবা আগের গতিশক্তির কতটুকু বাড়ছে, 2.24 আর 100 মানে কত, 224% বাড়ছে। তাহলে আগের গতিশক্তির তুলনায় 224% বাড়ছে। এভাবে এমসিকিউতে করতে পারো। আচ্ছা এনিওয়ে, তো এবার আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথই আমরা সলভ করে ফেলছি। তো একটা ম্যাথ আমি বলি, লেখো। কোনো বস্তুর ম্যাথটা এইচডাব্লিউ লেখো। কোনো বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি করলে, কোনো বস্তুর গতিশক্তি 69, মানে এইচডাব্লিউ কোশ্চেন, কোনো বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি করলে ভরবেগ শতকরা কত বাড়বে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোনো বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি করলে ভরবেগ শতকরা কত পার্সেন্ট বাড়বে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এইচডাব্লিউ প্রশ্ন, হ্যাঁ দেখে নাও খাতায়। কোনো বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি করলে ভরবেগ শতকরা কত বাড়বে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এবং এটার উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে 30%। ওকে, অ্যান্সারটা এটা তোমরা নিজেরা বাসায় বের করবা। অ্যান্সার 30%, নিজেরা বাসায় এটা বের করবা। ওকে, আচ্ছা আমাদের অ্যাটেন্ডেন্স অনেক কম অ্যাকচুয়ালি, কি বলবো। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে সোমবার, তো নিলাম আমরা বুধবার রাত 8টায়। হ্যাঁ,
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি একটা রেকর্ড ক্লাস হয়তো দিয়ে দিব, ওই ক্লাসটা দেখো। রেকর্ড ক্লাসটা ইয়ার আগে দেখো, মানে বুধবারে ক্লাস আমি নিব, তো বুধবারে ক্লাসের আগে ওই রেকর্ড ক্লাসটা, মানে একটা লাইভ নেওয়া আছে আমার, ওই লাইভটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে দিব না। আল্লাহ হাফেজ।